2021 সালে বেস্ট মান্থে 10ms এর রেভিনিউ কত ছিল আর ওয়ার্স্ট মান্থে কত? বেস্ট মান্থে 3 বেস্ট মাসে হলো 3 আর ওয়ার্স্ট মাসে হলো 1.5। তুমি কি এখন 10ms থেকে স্যালারি নাও? হ্যাঁ। তুমি তোমার টাকা দিয়ে কি করো? আমার পার্টিকুলার আর কিছু জিজ্ঞেস করো না 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 আমার ওরকম করি না। আমরা এখন অনেক এক্সপ্যান্ড করতেছি, আমাদের আগে 6টা অফিস ছিল, এখন 13টা হচ্ছে। ইটস এক্সপ্যান্ডিং ভেরি ফাস্ট। থার্ড ইয়ারে আস্তে আস্তে বলা ও আচ্ছা, তার মানে এটা কি একটা ট্রেন্ড যে সোশ্যাল মিডিয়া কেউ থাকলেই বই আসে? একটা মেলা যেটা বইয়ের বিক্রির পুরোটার সাইজ 100 কোটিরও কম, এটা খুবই ছোট, যেখানে আমার বইয়ের সেলসই আছে 1 কোটির বেশি। এখন মোবাইল খুলছো, টিকটক খুলছো, এন্টারটেইন। So this is one honest thing যেটা আমি শেয়ার করি, বাট আমার রিজেক্টেড হতে খুব খারাপ লাগে। আই এম ভেরি কম্পিটিটিভ। ওয়েলকাম তাহলে জ্ঞানী কথাবার্তা শোতে। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ওই দিন তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে, বিকজ অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, বাট তোমার সাথে কখনো আগে দেখা কথা হয় নাই। না খালিদ ফারহান আমি সবসময় অনলাইনে দেখতাম। আমরা কেন আগে কথা বলি নাই? হ্যাঁ, আগে কথাও বলা হয় নাই। আমার পাশের রুমে সাদমান তোমার সাথে সারাক্ষণ পডকাস্টিং করে, আমি ঢুকি বাইরে হয়ে শুনি, মাঝে মধ্যে কান লাগে কি কথা বলতেছে, জ্ঞানী গুণী কি কথাবার্তা বলতেছে। সো ইটস লাইক ইউর রিয়েলি ক্লোজ টু অফলাইন, বাট অফলাইন হয় নাই। না, ভালো লাগলো ওই দিন কথা। এবং ওই দিন আমি 10ms এর আমি বলতে গেছিলাম স্কুলে, অফিসে ফার্স্ট গেছি, যে খুব ভালো লাগলো। বিশাল অপারেশন। না, মোটামুটি আমরা এখন অনেক এক্সপ্যান্ড করতেছি, আমাদের আগে 6টা অফিস ছিল, এখন 13টা হচ্ছে। ইটস এক্সপ্যান্ডিং ভেরি ফাস্ট। আমাকে সংক্ষেপে আমাকে বিস্তারিতভাবে বলো, কত বড় অপারেশন, কয়জন কাজ করে? আমাদের আলহামদুলিল্লাহ এখন 10 মিনিট স্কুলে রাইট নাও আছে হলো 213 জন মানুষ, অফিস আছে হলো 13টা, আর অপারেশনস তো দিনরাত চলতেছে। এই তো আলহামদুলিল্লাহ 13টা অফিস, 13টা ফ্লোর। 13টা আমরা ফ্লোর। হ্যাঁ, আমাদের যেটা হয় যে মিরপুরে একটা হাব আছে, মহাখালীতে একটা হাব আছে। সো মিরপুরে হলো 1 2 3 4 4টা, আর মহাখালীতে হলো 9টা। সো ফ্লোর, সো মিরপুরের ফ্লোর, একটা ফ্লোর হলো 2300 স্কোয়ার ফিট, যেতে গেছিলা তুমি, আর মহাখালীগুলো একটু বড় 2800 স্কোয়ার ফিট। সো ডিওএইচএস এর তো ফ্লোর সাইজ সেম। সো আমরা যেটা হয় বড় একটা স্পেস পাই নাই কখনো। সো বড় স্পেস যখন পাই নাই, তো যেটা করতে হয় আর কি 2300 স্কোয়ার ফিট অথবা 2800 স্কোয়ার ফিট ফ্লোর নিয়ে করতে হয়েছে। সো এখানে একটা বিল্ডিং এ মাল্টিপল ফ্লোরস আছে, আর ওখানে আবার একটা বিল্ডিং এ পাইও নাই। সো পাশাপাশি আলহামদুলিল্লাহ লাকি হয়ে গেছে, তো পরপর 3টা বিল্ডিং আর কি একটা করে ফ্লোর। আর বড় ফ্লোর নিতে গেলে ঝামেলা হলো যে মিরপুর ডিওএইচএস সব থেকে সস্তা। মিরপুর ডিওএইচএস তোমার পার স্কোয়ার ফিট হলো 15 টাকা। মহাখালী ডিওএইচএস গেলে ইট বিকামস 25 টাকা। আর তুমি যদি একটু পাশে আমাকে রাওয়াতে বড় একটা স্পেস, লাইক 19,000 স্কোয়ার ফিট, আমার খুব চোখে লাগছিল, বুঝছো, যে ওই জায়গাটা যাবো, থাকে না বড় ওপেন স্পেস, বিউটিফুল। বাট প্রবলেম হলো ওইটার পার স্কোয়ার ফিট হলো 100 টাকা করে। সো অনেক, আমরা 15 টাকা থেকে 25 টাকা 30 টাকা ঠিক আছে, বাট 100 টাকা টু মাচ। এই জন্যই যে ভাগ করে ফ্লোর ওয়াইজ ভাঙা আর কি। তুমি কখনো আগে 10ms এর রেভিনিউ নাম্বারটা এইসব পাবলিকলি কখনো বলছো? না, কখনো বলা হয় না রেভিনিউ নাম্বার। কেউ জানতে চায়? হ্যাঁ, জানতে তো অনেক চাইছে, বাট আই ডোন্ট থিঙ্ক কোনো প্ল্যাটফর্ম এরকম ছিল যেখানে রেভিনিউ নাম্বারস নিয়ে এভাবে ডিরেক্টলি কথা হয়েছে। আচ্ছা, রেভিনিউ নাম্বার পরে জানতে চাও, এখনই জানতে চাও, উচিত হবে না এটা। বাট যেই জন্য আমি রেভিনিউ নাম্বারের কথা আনলাম, সেটা হলো এত বড় 13টা অফিস বলো বা 213 যে এত মানুষ কেন লাগতেছে আমাদের? আমার তো এডটেক কোম্পানি 10 মিনিট স্কুল। সো এটা 3টা কোর ভার্টিক্যাল আছে। একটা হলো কন্টেন্ট, একটা হলো টেক, একটা হলো ডিস্ট্রিবিউশন, মানে সেলস অ্যান্ড মার্কেটিং। আর প্রবলেম হয় যে যখন আমরা কাজ শুরু করি, there are two ways of doing it. একটা হলো নিজে করা, একটা হলো থার্ড পার্টিকে দিয়ে করা। যেমন প্রোডাকশন, আজকেরটা কিন্তু তুমি থার্ড পার্টিকে দিয়ে করাচ্ছ, রাইট? সো তুমি কিন্তু সোলো, বাট যখনই থার্ড পার্টি ইফ ইউ ক্যালকুলেট অল দিস পিপল, নাম্বারটা কিন্তু অনেক বেড়ে যায়। সো আমরা সবকিছুই নিজেরা করি, যেহেতু কন্টেন্ট ইজ আ কোর, রাইট? সো প্রোডাকশনে প্রচুর মানুষ কাজ করে, আমাদের মিডিয়া টিমে 30 জনের বেশি কাজ করে। সো মানে পোস্ট প্রোডাকশন এই জায়গাগুলো যখন নিজে করতে চাই, রাইট? তারপরে ডিস্ট্রিবিউশনে মনে করো সেলস এজেন্ট, রাইট? সো আমরা আগে আউটসোর্স করতাম। সো আউটসোর্স করলে যেটা হয়, ইউনিট ইকোনমিক্সগুলো বের করা খুব কঠিন। আমরা তো দেখি যে কল কনভার্জন কত হচ্ছে, কয়টা কল গেছে, কয়টা যায় নাই। যেগুলো গেছে ওদের কতজনকে পিচ করতে পারছে, যতজনকে পিচ করতে পারছে ততজনের মধ্যে কতজন প্রমিস করছে, তাদের মধ্যে কতজন কনভার্ট হয়েছে, কতজন ওই দিন হয়েছে, কতজন পরে হয়েছে। এই যে পুরো লেয়ার বাই লেয়ার ইউনিট ইকোনমিক্সগুলো, এটা থার্ড পার্টিকে দিলে না ওই ভিজিবিলিটি থাকে না। বাট তুমি যখন স্কেল করবা, নাও উই নো যে ইন্ডিয়ান এডটেকগুলোকে যদি দেখি, ওদের টেলিসেলসে হাজার মানুষ আছে। এখন হাজার মানুষ তো আমি আউটসোর্স করতে পারি না ইউনিট ইকোনমিক্স ফিক্স না করে, রাইট? সো এটা ফিক্স করার জন্য এখন যেটা হচ্ছে, এজেন্টদেরকে আমাদের টিমে নিয়ে আসা হয়েছে। সো ওইখানে আবার ম্যান পাওয়ার বেড়ে গেছে। আর রিসেন্টলি লাস্ট 1 বছরে সব থেকে বেশি মানুষ বাড়ছে হলো টেকে।
আগে ছিল খালি ইঞ্জিনিয়ার্স, রাইট? এখন প্রোডাক্ট টিম, প্রোডাক্ট ডিজাইন টিম, ইঞ্জিনিয়ারিং টিম, অ্যানালিটিক্স টিম, কারণ যেহেতু অপারেশন বেড়ে গেছে এখানে মানুষ অনেক লাগছে। সো রিসেন্ট মেজরিটি হায়ার্স হলো এইদিকে। ফর এক্সাম্পল আগে কি ছিল, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, এখন কিউএ করার জন্য 5 জন মানুষ আছে। আর আমার কাছে ভাই আরও কিউএ ইঞ্জিনিয়ার লাগবে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আর কি। সো যখন বড় হইতে থাকে এইসব নিডগুলো চলে আসতে থাকে, এই জন্য একটু লাস্ট 1 বছরে একটা বড় জাম্প আসছে। সো গত বছরে এই অবস্থা আমাদের কত ছিল, 60-70 জন, সো এখন 213 জন। সো এক্সপ্যানশনটা একটু র্যাপিড হচ্ছে। এটি আমি মাঝে মধ্যে ভাবি যে আমরা পুরো ওই দিন তোমার সাথে দেখা হওয়ার পরে পুরো অপারেশনস দেখার পরে বাসায় যে আমি এটাই ভাবতেছিলাম যে আমরা খুব ডিফারেন্টলি আমাদের মানে সিমিলার যে প্রোডাক্ট, ধরো আমাদের একটা কোর্স আছে, তোমাদের অনেক কোর্স আছে, এই সিমিলার প্রোডাক্ট আমরা খুব ডিফারেন্টলি চালাই, একদম পুরো আকাশ পাতাল ডিফারেন্স। আমার কোর্স সাইডে কেউ নাই মানে লিটারালি কেউ নাই, আমি অ্যাপ্রুভ করি স্টুডেন্টদের, জিরো কেউ নাই, এবং কোনো সমস্যা হয় না, খুব ভালো প্রফিট মার্জিন থাকে। ধরো নভেম্বর আমরা 2.5 কোটি টাকা কোর্স বেচি, আমরা হ্যাপি, কারণ ধরো 90% প্রফিট বা টেকের খরচ বাদ দিলে বেসিক্যালি প্রফিট। সো আর ওইদিকে আমি যখন টেনএমসের দিকে তাকাচ্ছি, তুমি বলতেছো কিউএ ইঞ্জিনিয়ার থাকতেছে 6 জন, তো পুরা ডিফারেন্ট একটা অপারেশন স্টাইল। কখনো কি মনে হয় না যে এইরকম না করে যদি আমরা পুরাটাই আউটসোর্স করার চেষ্টা করতাম, থার্ড পার্টি দিয়ে করার চেষ্টা করতাম, ভালো হতো? একটু ডিফিকাল্ট, তার কারণ হলো এডটেকের অনেকগুলো ভার্টিক্যাল আছে। যেমন একটা হলো তোমার ক্লাস 1 থেকে 12, সো প্রোডাক্টটা এক ধরনের, রাইট? তারপরে তুমি অ্যাডমিশন, প্রোডাক্ট একটু ডিফারেন্ট ধরনের, বাট প্রোডাক্ট তুমি বানাইতা, কিন্তু বাকি এলিমেন্টগুলো ধরো টেক এলিমেন্ট, যেটা ধরো অ্যাপ বানাচ্ছি, বা আর কি এলিমেন্ট আছে তোমাদের, ডিস্ট্রিবিউশন অনেকাংশে ধরো, অবশ্য হ্যাঁ টিকটকে তুমি বলছো ইউনিট ইকোনমিক্সের কথা। টেক বা প্রোডাক্টে যেটা হয় যে টেক স্ট্যাকটা তুমি নিজেরও রাখতে পারো, অলওয়েজ আউটসোর্সও করতে পারো। না, ইট ডিপেন্ডস অন দ্য স্কিল। যেমন আমরা যখন শুরু করছিলাম তখন পুরোটাই ওয়ার্ডপ্রেসে ছিল, রাইট? ওয়ার্ডপ্রেস, প্লাগ অ্যান্ড প্লে, ইজি টু ম্যানিউভার। যত দিন যায়, যত আমরা জিনিসটাকে অপটিমাইজ করতে চাই, ইউনিট ইকোনমিক্সের নাম্বারগুলো আসা শুরু করে, আমি অপটিমাইজ করতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে করা পসিবল না, রাইট? সো ফর এক্সাম্পল আমাদের একটা কোর্সের যদি ধরি, যে মনে করি এসএসসি বা এইচএসসির যে কোর্সগুলো আমাদের আছে, ল্যান্ডিং পেজে যতগুলো মানুষ আসে তার মধ্যে মোর দেন 20% মানুষ ক্লিক করে ল্যান্ডিং পেজে আসার আগে চলে যায়। কেন? বিকজ লোড টাইম বেশি। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসে যেটা হয় যে অনেকগুলো প্লাগইনসগুলো থেকে যায়, রাইট? সো ওই টেক ডেটটা সরানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট যখন আমরা দেখি যে আচ্ছা 20% মানুষ ক্লিক করতেছে বাট জাস্ট ঢুকতেছেই না, কেন? বিকজ যে লোড টাইম, এতক্ষণ ওয়েট করে চলে গেছে। সো উই ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইট। আচ্ছা ঠিক আছে, লোড টাইম কত, পেজের সাইজ কত, এত, আচ্ছা কীভাবে কমানো যায়, সেটা এটা। সো ওগুলো যখন করতে যাই তখন হয় কি, ওই যে থার্ড পার্টি এপিআই দিয়ে বা বিভিন্ন জিনিসপত্র স্ট্যাক করে না করে নিজেদের থেকে স্ক্র্যাচ থেকে করাটা বেটার হয়। আমি তোমার সাথে একমত, কারণ আমি একবার একটা অ্যাপ বানাইতে গেছিলাম অডিও ইন্ডাস্ট্রির জন্য, এবং পুরোপুরি একটা ফেইল্ড প্রজেক্ট ছিল। পুরো আমি মেইনলি আইডিয়াটা ছিল যে মানুষ অডিও বুক কিনতে পারবে অ্যান্ড বাংলা পডকাস্ট মানুষ লোড করতে পারবে, স্ট্রিম করে শুনতে পারবে। অ্যান্ড মোটামুটিভাবে আমরা যে খুব বেশি টাকা পয়সা ইনভেস্ট করছি এরকম না, 10-12 লাখ, গ্র্যান্ড স্কিম অফ থিংসে খুব বেশি না। বাট যে প্রোডাক্ট, ওটাও থার্ড পার্টি দিয়ে করা ছিল, আমরা নিজেরা করি নেই। বাট রেজাল্ট যেটা ছিল ওই সময় আমার শুধুমাত্র একবার মনে হয়েছে যে যদি থার্ড পার্টি দিয়ে না হলে পুরাটা ইনহাউস হইতো, তাহলে প্রবাবলি প্রোডাক্টটা বেটার হইতো। সিম্পল এক্সাম্পল, আমরা যে কেউ চাইলে কিন্তু একটা থার্ড পার্টি প্লেয়ার দিয়ে ওয়ার্ডপ্রেসে একটা নেটফ্লিক্সের মতো সাইট বানায় ফেলতে পারি। লিটারেলি টাকাও খরচ করা দরকার না, একটা ফুল স্ট্যাক ডেভেলপারকে আনো, বলা যে জেডাব্লিউ প্লেয়ার বা ভিমে কোনো একটা প্লেয়ার প্লাগ ইন করো, ওয়ার্ডপ্রেসে একটা সিমিলার একটা ইউআই টেমপ্লেট নাও, দিয়ে ছেড়ে দাও। অ্যান্ড কম্পেয়ার টু দ্যাট নেটফ্লিক্স, রাইট? তুমি যদি এমন একটা মানুষকে আনো যে নেটফ্লিক্সও চিনে না, এটাও চিনে না, ও দুইটার এক্সপিরিয়েন্সে কিন্তু খুব একটা বুঝবে না। বাট যখন ইউজ করা শুরু করবে তখন ছোট ছোট জিনিস সে ওই যে কেন নেটফ্লিক্স বেটার, ওই জিনিসটা বের হয়ে আসে। সো ওইটা একটা পার্টিকুলার সেগমেন্টের পর আমরা বুঝে গেছি যে না, এখন আর পসিবল না। সো তারপরে যেটা হয় যে নিজেরা করা শুরু করছে আর কি। বুঝলাম। তোমার কোর্স স্ট্রেংথ আসলে কি? ধরো তুমি কিউএ টেস্ট নিয়ে কথাবার্তা বলতেছো, বা লাইক ওই যে অ্যাপের যে এক্সাম্পলটা আমি দিলাম ওটা যখন করছি, বা ইভেন যখন আমি আমাদের স্মল স্কেলে আমাদের কোর্সের সাইডে জিনিসপত্র করছি, মেইন প্রবলেম যেটা হয় সেটা হলো আমি ডেভেলপারদের সাথে কথা বলতে আমার বেশ কষ্ট হয়, ল্যাঙ্গুয়েজ বুঝাইতে। প্লাস আমি যেহেতু বাংলাদেশি ডেভেলপারদের সাথে তো কাজ করি না, সো ধরো ডেভেলপার বসে আছে ইউক্রেনে, তাকে বোঝানোটা আমার বেশ কষ্টসাধ্য। ওর কখনো কখনো উল্টা হয়, ধরো ডেভেলপার বসে আছে মনে করো পাকিস্তানে, ওর ইংলিশ আমার থেকেও খারাপ যখন হয়, তখন আবার উল্টা সমস্যা, তখন ওকেও বুঝাইতে আমার বেশ কষ্ট হয়। তো এই যে তুমি মানে টেক ওয়ার্ল্ডটা বুঝলা কেমনে? ওয়ার্ডপ্রেস সবাই জানে, বুঝলাম। ওইটা আমার স্ট্রেংথ বলি, আমার টিচার, মানে আমার কোর স্ট্রেংথ বা আমার কোর পরিচয় যদি বলি যে আমি টিচার।
এখন টিচার হওয়ার জন্য আমার স্ট্রেংথ কি কন্টেন্ট বানানো, অ্যান্ড কন্টেন্ট বানানোর সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, রাইট? সো আমি বলবো কন্টেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ মাই স্ট্রেংথ, টেক ইজ নট মাই স্ট্রেংথ। আমি কিন্তু টেকই না, আমি নট আ ডেভেলপার, আমি কিছুই না। বাট যেটা হয়েছে যে লাস্ট 7 বছর ধরে টেকের সাথে কাজ করতে করতে নো হাউটা হয়েছে, যে প্রসেসটা আমি জানি যে কীভাবে কাজটা হয়। অ্যান্ড ওই প্রসেসের মধ্যে আমার সব থেকে মজার জায়গাটা হলো ইউআই নিয়ে কাজ করা, ইউআই অ্যান্ড ইউএক্স নিয়ে কাজ করা, মোস্টলি ইউআই। অ্যান্ড আমি ভেরি ভিজুয়াল পার্সন, যেমন আমি যখন বই লিখি আমি ফার্স্টে কাভারটা বানাই, আমার কাভারটা দেখা লাগবে, লাইক মানে গুগল ডকে আমার ফার্স্টে কাভারটা ডিজাইন করে আমি কাভারটা রাখি, আচ্ছা ঠিক আছে, নাও আই ক্যান সি ইট, এখন আসলে শুরু করো, রাইট? সো আমার জন্য ইউআইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইউএক্স যেমন ইউএক্সটা আগে মানুষ ডিজাইন করে, রাইট? ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, বাট আমি যখন করি আমি আমার ডিজাইনের সাথে ডিরেক্টলি বসে চলো বানাই এটা আমার জন্য ভাবতে সুবিধা হয়। সো টেকে আই এম নট আ টেকি, আই জাস্ট নো দ্য প্রসেস, বিকজ অনেকটা বড় একটা টিম চালাইতে হয়। অ্যান্ড ওই টেকের সব থেকে মজার এলিমেন্টটা আমার জন্য হলো প্রোডাক্ট ডিজাইন বা ইউআইটা। বইয়ের কথা যেহেতু বললা, বই লিখতে কেমন লাগে? বই লেখার কারণে গালি কি বেশি খাও নাকি মনে হয়? আর এই যে সেলিব্রিটিরা যে বই লেখে তারপর সেই বই যে অনেক বিক্রি হয়, এই ব্যাপারটা নিয়ে তোমার মতামত কি? আমি যে আমলে বই লেখা শুরু করছি গত বছরের আগে 3 বছর 17 সালে, ফার্স্ট নেভার স্টপ লার্নিং। ওই আমলে কেউ এরকম লিখতো না। ওই আমলে কোনো ঝামেলা বা কিছু হয় নাই। অ্যান্ড ওই টানা ওই বছর, তারপরে বছরের স্টুডেন্ট হ্যাক্স, তারপরে বছরের কমিউনিকেশন হ্যাক্স, অ্যান্ড 3টাই বেস্ট সেলার হয়েছে, 3টাই টপে ছিল। সো ওই প্রথম বছরে একেবারে কিছু হয় না, সেকেন্ড বছরে আরও কিছু মানুষ আসছে, তো তখন এটা হালকা হালকা বলা শুরু হয়েছে। থার্ড ইয়ারে আস্তে আস্তে বলা শুরু, ও আচ্ছা তার মানে এটা কি একটা ট্রেন্ড যে সোশ্যাল মিডিয়া কেউ থাকলেই বই আসে। সো থার্ড ইয়ারে আসে আমি একটু পাইছি। লাস্ট ইয়ারে তো আমার কোনো বই বের হয় নাই। সো লাস্ট ইয়ারে আবারও চুপচাপ আমাদের 10 মিনিট স্কুলের বই বের হয়েছিল, ওইটা নিয়ে শুনছি। কারণ ওইটা ছিল হলো যে স্পোকেন ইংলিশ, ঘরে বসে স্পোকেন ইংলিশ, সবার জন্য ভোকাবুলারি, যে ইংলিশের বইগুলো। সো তখন মানুষের একটা বিশাল ইয়ে ছিল, যারে বইমেলা তো ক্রিয়েটিভ বুকসের স্পোকেন ইংলিশের বই টপে থাকলে কেমনে হইলো, সেটা নিয়ে হয়। বাট মানে আমার কোর ফিলসফি খুবই সিম্পল, যে স্পোকেন ইংলিশের বই বেশি বিক্রি হওয়ার মানে কিন্তু এই না যে অন্য বইয়ের বিক্রি কমে গেছে, এটা কিন্তু উল্টাটা হয়। স্পোকেন ইংলিশের বইয়ের কারণে মেলায় অনেক মানুষ আসছে যারা কিনা মেলায় আসতোই না আদারওয়াইজ। আর আমার বইয়ের কারণে বা আমার সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে মেলার ফুটফল অনেক বাড়ছে, যারা কিন্তু হয়তো বা আসতোই না। এই বইটা কেনার পরে আমরা যদি যাই না, মেলার তো রিসার্চটা হয় না, বা যদি রিসার্চ হইতো বা অনলাইনের ক্ষেত্রে আমরা যদি দেখি, একজন কিন্তু একটা বই কিনে বের হয় না। যে আমার বইটা কিনতে আসছে সে কিন্তু আরো 2-3টা বই কিনে বের হয়েছে। সেই 2-3টা হলো পদ্মা সেতু, এখান থেকে শুরু। ওই প্রবলেম সে আরো বড় করতেছে হয়তো, কি জানো তুমি? হ্যাঁ, বাট ইউ গেট ইট, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি কি বলছো। হ্যাঁ, প্রবাবলি ট্রু, মোস্ট সার্টেনলি এটাই ট্রু। কারণ কখনো বাকেট সাইজ তো একটা হয় যে একজন আসে একটাই কিনবে, একটু তো বেশি হবে। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে এই ফাইটটা খুবই অনর্থক, যে এই বই নাকি ওই বই। যেমন কোন এই মিউজিক কন্টেন্ট ভালো নাকি কমেডি ভালো, এই জনরার এই ডিবেটটা তো আসলে কখনো শেষ হবে না। তো এই ডিবেটটা করাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ফ্রুটফুল, বাট করে, অ্যান্ড আই গেট ইট কেন করে, বাট ইটস অল রাইট। হ্যাঁ, মানুষ শুধুমাত্র এই যে জনরা নিয়ে ডিবেট করে না, মানুষ মেইন কনসার্ন আমার মানুষের যেটা মনে হয় সেটা হলো ও ফেমাস হয়েছে ভিডিও বানায়, বা ও আসলে একজন ইনফ্লুয়েন্সার, এখন ও বই লিখতেছে, ওর বই অনেক বিক্রি হচ্ছে কারণ ও একজন ইনফ্লুয়েন্সার, নট বিকজ বইয়েও মহান কিছু লেখছে। এটা হইলো মানুষের মেইন আর্গুমেন্ট আমার যেটা মনে হয়। টু সাম এক্সটেন্ট আমি যখন অন্য সাইডে থাকি, ধরো আমাকে পাবলিশাররা মেইল করে যে আপনার বই লিখতে হবে না, আপনার ইউটিউব ভিডিওগুলো ট্রান্সক্রাইব করবো, ওটা একবার পড়লে ওটা একটা বই হয়ে যাবে। যখন আমি অন্য সাইড থেকে ব্যাপারটা দেখি, আমার মনে হয় সত্যি এরকম, মানে আমি হয়তো করতেছি না, বাট আমি শিওর অনেকে করতেছে। অ্যান্ড ওগুলা যখন মানুষ পড়তেছে, তখন পড়ে তাদের হয়তো এরকমই মনে হয় যে ধুরো কি লেখলো এটা। ট্রু। আর আরেকটা এই বইমেলার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, মানুষ কিন্তু আসলে বই পড়া অনেক কমাই দিছে। আমার 17 সাল থেকে তো যেহেতু আমার এই জায়গাটা আসা, আমি মেলায় যাইতাম রেগুলারলি, আমি মেলার ফুটফলও দেখতাম, কোন দোকানে কী হয়েছে দেখতাম। যেহেতু আমি আইবিতে পড়ছি, আমার বিজনেসের ব্যাপারে আগে থেকে একটা আইডিয়া ছিল। সো ডানে বামে কে কী করতেছে না করতেছে, এটা একটা অলওয়েজ থাকে। অ্যান্ড বই লেখার পর যখন আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা প্রোডাক্ট বানাইছি যেটা বিক্রি হচ্ছে। বিকজ 17 আগে তো আমার কোনো প্রোডাক্ট কখনো বিক্রি হয় নাই। আমি অন্যের প্রোডাক্টের মার্কেটিং করছি, বাট নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করি নাই, রাইট? 10 মিনিট স্কুল কত পুরানো? 10 মিনিট স্কুল হলো 2014 সালে শুরু, অফিসিয়ালি 15 সালে
পেন অন পেপারে আর কি ট্রেড লাইসেন্স সহ শুরু 14 সালে শুরু হয়েছে, বাট তখন তো আমাদের কোনো পেইড প্রোডাক্ট ছিল না, রাইট? সো 17 সাল ইজ দ্য ফার্স্ট ইয়ার যেখানে আমার একটা প্রোডাক্ট গেছে যেটা মানুষ টাকা দিয়ে কিনতেছে। সো ফার্স্ট টাইম আমি দেখলাম ও দিস ইজ হাউ সেলস ওয়ার্কস, ও দিস ইজ হাউ মার্কেটিং ওয়ার্কস, বিকজ টাকা আসতেছে, রাইট? তো তখন আমি আশেপাশে জিনিসটা দেখতাম। অ্যান্ড আমি জানি না বাইরে থেকে মানুষ দেখে কীভাবে, বইয়ের যে পুরো ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট। খুবই ছোট বলতে বই মেলায় বিক্রি হয়, বইয়ের বিক্রি কত হয়? 100 কোটিও হয় না। সো একটা মেলা যেটা বইয়ের বিক্রির পুরোটার সাইজ 100 কোটিরও কম, এটা খুবই ছোট, যেখানে আমার বইয়ের সেলসই আছে 1 কোটির বেশি। সো আমি যদি একটা মেলায় 1% কন্ট্রিবিউটর হই তাহলে তো মেলাটা ছোট, রাইট? সো প্রবাবলি অন্য মেলায় গেলে আমার পার্সেন্টেজটা ছোট হইতো, বাট অ্যামাউন্টটা বড় হইতো। এটাই তো দরকার দিন শেষে, রাইট? যেমন বড় বড় স্টার্ট আপগুলোতে তোমার কোম্পানি বড় হয়, ফাউন্ডারের স্টেকটা ছোট হইতে থাকে। ওই যে বলো না যে তুমি কি 10 লাখ টাকার বিজনেসে 100% ওন করতে চাও নাকি 10 কোটি টাকার বিজনেসের 10% ওন করতে চাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বইয়ের ওভারঅল ইন্ডাস্ট্রিতে বা বই পড়ার যে ঝোঁকটা বা নাম্বারটা এটাই অনেক কম। সম্পূরক প্রশ্ন তাইলে হবে, বই পড়তেছে না কেন মানুষ? বই পড়তেছে না তার কারণ খুবই সিম্পল, মানুষ কষ্ট করে এন্টারটেইন হতে চায় না বা কষ্ট করে শিখতে চায় না, সহজে শিখতে চায়, সহজে এন্টারটেইন হতে চায়। সহজে এন্টারটেইন হওয়াটা অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আগে এন্টারটেইন হওয়ার জন্য কি করা লাগতো? মুভিতে যাওয়া লাগতো, টিকিট কাটা লাগতো, লাইনে দাঁড়ায় যাওয়া লাগতো, বসা লাগতো, দেখা লাগতো, এন্টারটেইন হইতা। এখন মোবাইল খুলছো, টিকটক খুলছো, ও এন্টারটেইন 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 এন্টারটেইন। আগে একটা মুভি ভালো না লাগলো 3.5 ঘন্টা বসে থাকতে হইতো, এখন 15 সেকেন্ডস এন্টারটেইন হওয়া নাই, পরেরটা করো, ইজিয়ার হয়ে যায়। সো মানুষ যখন খুব সস্তায় ডোপামিন পাইতে থাকে, ও অনেক দাম দিয়ে ডোপামিন কিনতে চায় না। ডোপামিন মানে ইউনো দ্য হ্যাপিনেস ইয়ে। সো সস্তায় পেলে কেন দাম দিয়ে কিনবো? এটা তো হিউম্যান সাইকোলজি। ওয়ার্ল্ড ওয়াইডে কি বই সেলস কমতেছে? ওয়ার্ল্ড ওয়াইডের ডেটাটা আমার কাছে নাই, সো আমি প্রপারলি বলতে পারবো না, বাট বাংলাদেশেরটা আছে, সো ওইটা থেকে যদি বলতে পারি আর কি। এই আর্গুমেন্টে ওয়ার্ল্ড ওয়াইডও কমা উচিত, তাই না? হ্যাঁ, মেবি আমি ওয়ার্ল্ড ওয়াইডের কাহিনীটা জানি না। আয়মান বলছে ওয়ার্ল্ড ওয়াইড কমতেছে। না আমি জানি না। আচ্ছা, তুমি যেহেতু অপারেশনস নিয়ে কাজ করতেছো এখন অনেক, এই প্রবলেমটা আমার হয় যখন আমি অনেক অপারেশনস নিয়ে কাজকর্ম করতেছি, টিম ম্যানেজ করতেছি, এই করতেছি, ওই করতেছি, তখন একটা পর্যায়ে যে আমার মনে হয় আমি নতুন কিছু শিখতেছি না আর, বা শেখার জন্য আর সময় দিতে পারতেছি না। এক সময় অনেক, যেহেতু বই পড়া নিয়ে কথা হচ্ছে, এক সময় অনেক বই পড়া হইতো, মাঝখানে বই পড়া বন্ধ হয়ে গেল, বিজনেস বড় হচ্ছে, বিজনেসের অপারেশনস আমি অনেক টাইম দিচ্ছি, পিপল ম্যানেজ করতে পারতেছি, প্রবাবলি ওই স্কিলগুলো আমি শিখতেছি, বড় হচ্ছে, বাট নলেজ অ্যাকোয়ার করার জন্য যে ডেলিভারের টাইম ছিল নাই হয়ে গেল, দিতেই পারতেছিলাম না। এখন আবার আস্তে আস্তে দেওয়া শুরু করতেছি। তোমার কি কখনো মনে হয় যে তুমি অপারেশনস ম্যানেজ করতে যে ওই কয়েকটা কোর স্কিলই আরও ভালো হচ্ছে, কিন্তু আরও অনেক পসিবল স্কিল ছিল যেগুলো তুমি হয়তো ভালো করতে পারতে, বা টাইমই দিতে পারতেছো না? আমার মনে হয় যে এইটা সবার জন্য প্রযোজ্য। ফর এক্সাম্পল, আমার তো টিচার হওয়ার শখ ছিল, এন্টারপ্রেনার হওয়ার শখ ছিল না। টিচার হইতে চাইছিলাম, পরে দেখছি আচ্ছা টিচার হওয়ার জন্য একটা কিছু করে খাইতে হবে, একটা টাকা ইনকামের একটা ব্যবস্থা করতে হবে, টিম বানাইতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। করতে 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 একটা ব্যবসা দাঁড়ায় গেছে। বাট শক্ত ছিল পড়ানো। আমি অফলাইনে পড়াইতাম কোচিং সেন্টারে, সো কোচিং সেন্টারে ম্যাথ পড়াইতাম আর অ্যানালিটিক্যাল স্কিলস পড়াইতাম। সো আমার যেহেতু ম্যাথসের জিনিসপত্র ছিল, অ্যান্ড ওই আইবিএস স্যাটের ম্যাথস তো খুব ইজি, ইটস নট লাইক ক্যালকুলাস অ্যান্ড অল। সো ছোটো শর্টকাট বুঝাইতা, লোকজনের চোখ ওয়াও, ও বাবা ভাই ইউর এ জিনিয়াস। আমি বাংলা মিডিয়ামে ছিলাম ক্লাস 1 থেকে, আমার জীবনে কেউ জিনিয়াস বলে নেই। সো আমাকে ফার্স্ট টাইম যখন দেখি, অ্যান্ড ফার্স্ট ইয়ার যখন তুমি পড়াবো, তুমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তোমার স্টুডেন্টগুলো কিন্তু তোমার থেকে 1 বছর ছোট। সো সেম ইয়ারের অলমোস্ট বলা যায় ছেলেরা মেয়েরা তোমাকে বলতেছে তুমি জিনিয়াস। 40 জনের সামনে তো আমি নিজেকে জীবনে দাঁড়াইও নাই, লেট অ্যালোন ওরা আমাকে বলছে জিনিয়াস। সো ওইটার প্রতি আমি এডিক্টেড হয়ে গেছিলাম যে আই নিড টু ইমপ্রেস দেম। মানে কন্টেন্ট ক্রিয়েটার যেমন কন্টেন্টের ভিউজ নিয়ে এডিক্টেড হয়ে যায়, রাইট? আই ওয়াজ এডিক্টেড টু দ্যাট। অ্যান্ড আমি সব রিসার্চ করতাম যে আচ্ছা আরও ম্যাথটা কীভাবে বেটার করানো যায়, আচ্ছা জিওমেট্রি কীভাবে বেটার করানো যায়। তখন ওই যে ভেরিটেসেমের কন্টেন্ট দেখতাম, ভিসসের কন্টেন্ট দেখতাম। আমি যদি ম্যাথস পড়াতাম, নাম্বার ফাইলের প্রচুর ভিডিও দেখতাম যে কেমনে কী কী করায়, ওটাই সবার দেখাইতাম, ইমপ্রেস করতাম। সো দ্যাট ওয়াজ ফান। সো শখ ছিল ওইটা, হয়ে যেতে হয়েছে এন্টারপ্রেনার। তারপরে যেটা হয়েছে যে হ্যাঁ, প্রসেস গেটস স্লোড বিকজ ইউ নিড টু টেক কেয়ার আ লট অফ থিংস। অ্যান্ড শুরুর দিকে তাও ছিল, এখন আমি খুবই অ্যাগ্রেসিভলি চেষ্টা করি যেই কাজটা ডেলিগেট করা পসিবল ওইটা আমি কখনো করি না। সো আমার একটা, আমি জানি না কোথাও ইন্টারনেটে কোথাও দেখছি, বাট আই হ্যাভ মেমোরাইজড ইট। আমি আমার টিমের সবাইকে বলি যে এলিমিনেট অল দ্য টাস্ক যেটা তোমার করার দরকার নেই, তারপর এটাকে অটোমেট করো, দেন তুমি ডেলিগেট করো, অ্যান্ড দেন ইউ মুভ আপ অ্যান্ড সাইকেলটা করো। এলিমিনেট অল দ্য টাস্ক যেটা দরকার নেই, যেটা আছে ওটাকে অটোমেট করে ফেলো, কাউরে দিয়ে দাও, অ্যান্ড ইউ মুভ আপ।
যত তাড়াতাড়ি তুমি এই সাইকেলটা করতে পারবা তুমি তত ফাস্ট উপরে উঠতে পারবা। অ্যান্ড আমি এই জিনিসটা অ্যাগ্রেসিভলি ফলো করি। আগে যেটা থাকতো যাচ্ছে ডেলিগেট করছে কেমন হবে না হবে না, করো, করতে কষ্ট হয় ডেলিগেট? না এখন আর হয় না, আগে হয়তো কিছু জায়গায় তো অফকোর্স ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ আ বিট, রাইট? ফর এক্সাম্পল এই মাইক টেক ইভেন্ট সেটা আমি যদি ডিরেক্টলি কেউ একজন করে দিচ্ছে আমি কিছু দেখি নাই, হয়তো বা আমার মন মতো হয় নাই, বাট ওই 5% খরচটাকে আমি মেনে নেই ফর দ্য বিগার গুড অর দ্য গ্রেটার গুড। সো ওই জিনিসটা আমি খুব অ্যাগ্রেসিভলি জিনিসটা এখন ফলো করার চেষ্টা করি। আর যদি দিন শেষে বলো না, দেয়ার আর ফিউ থিংস that you won't ever get, that is time, এটা পসিবল না। সো আই ট্রাই টু এনশিওর যে what are the other leverages that you can use? HR মানে হিউম্যান রিসোর্স, অন্য মানুষ অথবা মানি, রাইট? সো তোমার মানি অথবা তোমার মানুষজনকে দিয়ে যদি তুমি জিনিসটা করতে পারো, টাইমটাকে সেভ করতে পারো, ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লোর, যেটা বলতেছিলাম যে আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড যেটা হয়তো আমাদের এই জীবদ্দশায় এক্সপ্লোর করা হবে না। সো ইউ ক্যান গেট আ বাইট অফ ইট। এই নভেম্বরে আমি এই যেহেতু কোর্সের এক্সাম্পলটা আসলে, এই নভেম্বরে আমি 4,500 মানুষকে মোটামুটি অ্যাপ্রুভাল দিছি। আমি নভেম্বরের 21 তারিখ দেশে আসছি এবং তখনও আমাদের ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট প্রায় শেষের দিকে। তো নভেম্বর 30 তারিখ, নভেম্বর যে কয়দিনের হয় 30 তারিখ পর্যন্ত, এবং প্রত্যেক দিন রাত 4টা-5টা পর্যন্ত আমি অ্যাপ্রুভাল দিচ্ছি। এবং তখন আমার প্রত্যেক দিনই আমি যখন ইমেল খুলতেছি, প্রত্যেক দিনই আমার মনে হচ্ছে যে আমি ডেলিগেট করতে পারি। কিন্তু এই ডেলিগেট করার যে ভয়টা, যে ডেলিগেট করব, ও অ্যাপ্রুভাল দিবে, আমি জানি লজিক্যালি, আমি বুঝতেছি যে আমার ডেলিগেট করা উচিত, 4,500 অ্যাপ্রুভাল দেওয়ার কোনো মানে নেই, কিন্তু দিতে বেশ কষ্ট হয় আমার। একটু কষ্ট হয় শুরু, এটা সবারই, অ্যান্ড যে কোনো লেভেলে তুমি যেদিন দিয়ে দিবা তারপর দিন যেন হ্যাঁ একটু আগে দেওয়া উচিত ছিল, রাইট? সো এটা বাট এটা আমি আমার টিমের লিডদেরকে সবাইকে বলি, এলিমিনেট, অটোমেট, ডেলিগেট, মুভ আপ, অর এলস ইউ ওন্ট মুভ আপ। বিকজ আমি দেখছি যে আমার লাইফের 10 মিনিটসগুলো আমার বৃহত্তর একটা সময় যে মানুষকে ফিডব্যাক দিতে। এবার আমি খেয়াল করছি আমার ফিডব্যাকগুলো কীরকম হয়, আমার ফিডব্যাকগুলো খুবই রিপিটেটিভ হয়, রাইট? মাইক্রো ম্যানেজেরিয়াল হয়, অ্যান্ড এমন হয় যে জিনিসটা অলরেডি কোনো না কোনো একটা এসওপি বা চেকলিস্টে লেখা আছে। তাই আমি আমার সব লিডদেরকে নিয়ে লাস্ট কয়েক মাস আগে মাল্টিপল সেশন করছি। সো ইটস লাইক আমি একটা পার্সোনালি একটা সেশন নিয়ে আমার লিডারশিপ টিমকে, যে বিকামিং আ বেটার ম্যানেজার, সো ওরকম ইয়ে আছে, সো ওইটা আমি নিজে নিতে চাই। সো গিভিং দেম দ্য কোর ভ্যালুজের সাথে মিলায় জিনিসটা বলা। সো একটা স্লাইড আছে যে বি মাইন্ডফুল অফ দ্য ফিডব্যাকস দ্যাট ইউ গিভ অ্যান্ড রিসিভ। সো আমি যে ফিডব্যাকগুলো দিই, যে আমি খেয়াল করছি রিপিটেটিভ, মাইক্রো ম্যানেজার, অলরেডি এক্সিস্টিং ইন দ্য এসওপি, দ্যাট মিনস আমি স্টাক। সো আমি এমন কোনো ফিডব্যাক দিব না যেটা মাইক্রো ম্যানেজার, আমি এমন কোনো ফিডব্যাক দিব না যেটা রিপিটেড। আমি সেকেন্ড টাইম যদি ফিডব্যাক দিতে হয়, সামথিংস ব্রোকেন, সো সিস্টেমটা সলভ করো অ্যান্ড দেন ইউ মুভ আপ। সো এটা খুব অ্যাগ্রেসিভলি ফলো করি, সো ইট হেল্পস। 10 মিনিট স্কুলে কি তুমি নিজে যে মানুষ হায়ার করো এখনো, যেহেতু টিম লিডদের কথা বলতে আসতেছে, আলাদা এইচআর টিম লিড বসে, টিম লিড বেসিক্যালি এখনো সোর্স করে ফর সিনিয়র হায়ার্স, প্রোডাক্ট টেক এগুলো তো একটু অনেক সময় নেওয়া লাগে সিনিয়র হায়ারগুলো, আর তারপরে এইচআরের সাথে কোঅর্ডিনেট করে, 2 টিম ইন্টারভিউ নেয়, হয়েছে। আনলেস ইটস এ সিনিয়র রোল, লাইক যেমন আমরা কিছু সিনিয়র রোলে লিখছি, লাইক ব্র্যান্ডিং, যেমন রাফসান আমাদের ব্র্যান্ডিং লিড হিসেবে জয়েন করছে, সো ওরটাতে আমি ছিলাম। অ্যান্ড আমি যেগুলোতে বসে, ওগুলো খুব একটা ইন্টারভিউ হয় না, সো যেহেতু একটু সিনিয়র রোল, মোর অফ আ ডিসকাশন, হোয়াট ইউ থিঙ্ক, হবে নাকি, হোয়াট ইউর প্ল্যান, যে টেলিমের সাথে কী করতে চাও, বা তোমার লাইফের অ্যাসপিরেশনস কী, সো মোর অফ আ আড্ডা আর কি। রাফসানের কথা থেকে মনে হইলো, মোটামুটিভাবে আমি যতজনকে চিনি এই এডটেক স্পেসের বলো বা ইন জেনারেল সেলিব্রিটিস যারা আছে, মোটামুটি সবাই 10 মিনিট স্কুলের সাথে কাজ করার জন্য পাগল। আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গুড সাইন, ভেরি গুড সাইন, দ্যাটস এ গুড সাইন। আমরা এখনও পারফেক্ট না, বাট আমি অনেক চেষ্টা করি এই জিনিসটা করার। স্পেশালি আমি দেখি যে বাইরের দেশগুলোতে তারা অনেক চেষ্টা করে মানুষজনকে ধরে রাখার। আমি দেখি বাংলাদেশে মানে যেহেতু আমি কোম্পানির ওনার, মালিক পক্ষের না একটা ইয়ে থাকে যে না আমি চাকরি দিছি, আমার ইয়েতে এতগুলা পরিবার চলে। আমি কাইন্ড অফ এটা উল্টাভাবে দেখি যে ও আমার জন্য কাজ করতেছে, আমার কোম্পানির জন্য, সো আই নিড টু মেক হিম ইমপ্রেসড যে এইটা কেমনে করা যায়, এটা করা যায়। সো লাস্ট 1 বছরে এরকম অনেক সিনিয়র হায়ারের ক্ষেত্রে বেসিক্যালি তুমি ইন্টারভিউর কথা বলো না, অ্যাকচুয়ালি আড্ডার ক্ষেত্রে যদি বলি কে বেশি প্রেশারে থাকে, আমি বেশি প্রেশারে থাকি। আমাকে ওকে ইমপ্রেস করতে হবে আসার জন্য, ইটস মোর লাইক আমি ইন্টারভিউ দিচ্ছি, ওকে আদর করতেছি যে বাবা আসো আসো, সো আদার ওয়ে অ্যারাউন্ড। মাশাআল্লাহ, ইউর ভেরি হাম্বল। এরকম না হইলেও হইতো, আমি যদি ওরকম জায়গায় থাকতাম আমি মনে হয় না এত হাম্বল থাকতাম। এমনিতে আমি মানুষ হিসেবে কম হাম্বল, ওটা একটা কারণ হইতে পারে, বাট ইন জেনারেল আমার মতো ব্যাপারটা চলে আসতো যে পাবোই তো আরো কয়েকটা। হ্যাঁ, বাট বুঝো আমি বড় বুঝছো তো বুঝি পয়েন্টটা, যে আরেকটা জিনিস আমি শিখছি,
বাইরের বেশ কিছু কোম্পানিতে যাওয়ার পর অ্যান্ড স্পেশালি যেহেতু আমাদের ইনভেস্টাররা আছে ওদের যে মিটিংগুলোতে ওরা সবসময় একটা জিনিসের কথা বলে যে হায়ার দ্য বেস্ট পিপল। সো আমাদের যেটা হয়েছে লাস্ট অনেক বছরে যেহেতু আমাদের অ্যাফোর্ডেবিলিটি ছিল না, সো আমরা অনেক সময় আমরা যাকে দিয়ে কাজ করা যায় ওকেই নেই। আমরা না কখনো বেস্ট মানুষটাকে রিচ আউট করার সাহসই করতাম না, রাইট? সো আমরা যেমন এখন ইউনিলিভার থেকে মানুষ নিয়ে আসছি, যে আমাদের হেড অফ সেলস ইউনিলিভার ছিল, ওকে নিয়ে আসছে। আফসান গ্রেতে কাজ করে, লাইক বেস্ট এজেন্সি, ওকে নিয়ে আসছে আমাদের ব্র্যান্ডিং এতে। মানে সব ভালো ভালো। আগে এইসব জায়গায় কিন্তু আমরা নক করার সাহস পাইতাম না। ওখানে যে আমি শিখছি এই জিনিসটা, যে সাহসটা দরকার। অ্যান্ড ফার্স্ট টাইম তুমি নিতে পারবা না, রিজেক্টেড হবা। সো যে কারণে আমি বলতেছি এটা আমার ইন্টারভিউ, বিকজ আমাকে তো রিজেক্ট করে, রাইট? আসতে চাচ্ছে না। বাট ওয়ান্স ইউ গেট ওয়ান ইউনিলিভার যে কিনা 10 মিনিটসগুলো আসছে, একটা বিএটি থেকে যে 10 মিনিটসগুলো আসছে, একটা গ্রে থেকে 10 মিনিটসগুলো আসছে, তখন না তুমি যে এটা বললে ক্লিক করে, এটা করলে হয়। সো তোমারও ওভারঅল কোম্পানির কালচারটা বেটার হয়ে যায় ওভারঅল। সো এইটা শিখছি। কিছু রিজেকশন লাইফে ভালো কাজে দিচ্ছে, দ্যাটস আ গুড থিং। রিজেক্ট হলে কি খারাপ লাগে? হ্যাঁ, আমার খুব লাগে, এখনো লাগে। আমার এখন লাগে। আই এম ভেরি কম্পিটিটিভ। আমার ইভেন স্পোর্টসে এটা বলা উচিত, কেউ জানে না, সুপার কম্পিটিটিভ। আমার ফর এক্সাম্পল তুমি ছাতা লাগিয়েছ না, তার উপরে ছাদে ব্যাডমিন্টন আছে। আমি যদি একটা ব্যাডমিন্টন ম্যাচ হারি, আমার প্যারা লাগে। আমি আমার খেলা কালকে ইউজুয়ালি কম হারি, আমি মোটামুটি টেনে ওয়ান অফ দ্য গুড প্লেয়ার্স আর কি। সো খেলতেছে, কালকে আমার খেলার পর আমি প্র্যাকটিস করছি আরো আধা ঘন্টা চাপ মারা, যে হচ্ছে না। তারপরে কিছুদিন আগে আমি ব্যাডমিন্টন র্যাকেট কিনে আনছি। সো আমাদের ইউজুয়ালি 1-1.5 টাকার র্যাকেট আছে, তাই আমার ভালো র্যাকেট লাগবে। সো গুলশান ডিসি মার্কেটে গেছিলাম, 10,000 টাকার র্যাকেট, ইয়নেক্সের অরিজিনাল, জানি না অরিজিনাল দিছে কিনা, পরে 5,500 টাকা দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি। তারপরে আমি এখন ব্যাডমিন্টনের ভিডিও দেখা শুরু করছি, যে সো আমার হারতে বা রিজেক্টেড হইতে অনেক খারাপ লাগে। আমি শো করি না যে খারাপ লাগে, বাট পডকাস্টে বলি, যেহেতু পডকাস্ট বলছো অনেস্ট হইতে, সো দিস ইজ ওয়ান অনেস্ট থিং যেটা আমি শেয়ার করি। বাট আমার রিজেক্টেড হইতে খুব খারাপ লাগে। অলদো আমি বলি রিজেক্টেড হওয়া ভালো, বাট আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগলেও ব্যাপারটা ভালো। তোমার কি মানে এই জন্য খারাপ লাগে কারণ তুমি জানো যে, লাইক ফর এক্সাম্পল, আমি যদি আমার কোম্পানির মানুষজনের সাথে বা ইভেন আমার ফ্রেন্ডদের সাথেও যারা আমাকে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য রেসপেক্ট করে, ধরো এজেন্সি চালাচ্ছে এই জন্য রেসপেক্ট করে, কিন্তু ফুটবল খেলতে যে আমি হারলাম, মনে হয় যে এজেন্সির কাজের জন্য রেসপেক্টটা কমে যাবে কারণ ফুটবলে হারতেছি, এরকম কিছু মনে হয়? এটা না, ইটস লাইক আই ওয়ান্ট টু ইমপ্রেস দেম উইথ মাই ফুটবল স্কিল এজ ওয়েল। ওকে, রাইট। ফর এক্সাম্পল কিছুদিন আগে একটা টুর্নামেন্ট, যে ইনফ্লুয়েন্সার ফুটবল খেলো না পাঠাওয়ারিয়াতে, সো আমার কথা যাওয়ার কথা ছিল, তো আমি ইন্ডিয়াতে ছিলাম, সো তখন কোঅর্ডিনেট করতে পারি না, সো আমার টিম ছিল না। সো সাকিব বিন রশিদ খেলছে, সো আমি একদিন কল করছি যে ফ্রাইডে, রাইট, 5:30, সো আমার একটা স্লট আছে, সো আমি বের হয়েছি, সেম টাইমে ফুটবল ম্যাচ ছিল। আমি শুভকে যে তুই কি আসিস, বলে হ্যাঁ দোষ আসি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমি ওর টিমে খেলছি, অ্যান্ড গেস ফার্স্ট সিজন খেলছি, ওর টিমের ছেলেপেলে আমাকে পাস দিচ্ছে না, কারণ আয়মান সাদিক টিচার, ও কি খেলবে সিনিয়র মানুষ, তো পাস দিচ্ছে না। সো তো ফার্স্ট টাইম বল পাইছি, এটার ভিডিওতে আছে, আমাকে এখন রেকর্ডিং দিচ্ছে না। ফার্স্ট বল টাচ করছি, একটা ঘুরাইছি, মারছি, গোল। সো ওরা আচ্ছা পারে, ওদের ক্যাপ্টেন বলছে ভাইরে বল দে, ভাই প্লেয়ার আছে, বুঝছো? তারপরে বল দেওয়া শুরু করছে, ফাটায় গোল টোল দিছি, আর যেটা শুট টুট করছে, চিয়ারটে করছে, সবাই অনেক অবাক। অ্যান্ড ওই যে দেখো, আমার ছোটবেলায় যে অ্যাডিকশনটা ছিল, যে মানুষজনকে ম্যাথ দিয়ে ইমপ্রেস করছে, অবাক হয়েছে, আই থিঙ্ক ওই অ্যাডিকশনটা এখনো আছে। ইটস সামটাইমস ইটস ম্যাথস, সামটাইমস ইটস ফুটবল, সো আই লাভ দ্যাট। সো ইটস ফান। সো ওই জন্য হারতে ইচ্ছা করে না, বাট আমরা ফাইনালে হারছি। আর আমার খুব মেজাজ খারাপ হয়েছে। আমার ফার্স্ট ম্যাচে 3-0, পরটা 4-0, তারপরটা 6-0, আমরা তো ফাইনাল এমনি জিতবো। সো ফাইনালে ওদের একটা কিপার আসছে, কিছু কিপার আগে ছিল না। সো ফাইনালে ওরা কোনো 0-0, 0-0, পরে পেনাল্টিতে যায় হেরে গেছে। আমার খুব মেজাজ খারাপ, বাট সামনাসামনি দেখেছে, নো প্রবলেম, ইট ওয়াজ এ গুড ম্যাচ, এটা ওইটা। বাট আমার পেনাল্টিতে হারা না, একটা ড্র। হ্যাঁ, মানে আমি খুব আমার হারতে ভালো লাগে না। সো দিস ইজ ওয়ান। বাট হারাটা লাইফে জরুরি, ইট ইজ টু, এটাই বলি যে হারাটা জরুরি, রিজেকশনটা অনেক জরুরি। রিজেক্ট হইতে যে ভালো লাগে না ওই ব্যাপারটাও জরুরি, ওইটাও অফকোর্স, না হলে তো হাঙ্গারটা থাকবে না। আমি আমার লাইফে স্পন্সরশিপে বাংলাদেশে মানে একটা সিঙ্গেল কোম্পানি, ছোট কোম্পানিতে প্রচুর টাকা আনছে, 10 কোটির বেশি টাকা আনছে স্পন্সরশিপ থেকে। বাট ইউ নো যে একটা স্পন্সরশিপের একটা পাইতে গেলে কতগুলো রিজেক্টেড হতে হয়, রাইট? অ্যান্ড মাই 5 years অফ স্টার্টিং লাইফ অফ মাই এন্টারপ্রেনারশিপ ওয়াজ দিস রিজেকশনস, অ্যান্ড ইট ওয়াজ ব্রুটাল, খুবই বাজে, বাট ইট ওয়াজ নেসেসারি। এটার কারণে অনেক শ্যাকল ভেঙে ফেলছি। সো আমার আর ওই প্যারাটা নাই। হ্যাঁ, গেছি, পিচ করছি, হইলে
খুবই ভালো, না হইলে খুবই মেজাজ খারাপ, বাট ইটস অল রাইট। আই শ্রাগ ইট অফ অ্যান্ড আইল গো এগেন টু পিচ ইট। সো ওই জিনিসটা দরকার আছে। ফুটবলের ওই সময় বলতাম এই ওই সম্পূরক প্রশ্ন, তারপরে আমি এই পয়েন্টে আসতেছি, সেটা হলো তোমার কি মাঝে মধ্যে মনে হয় যে এখন একটা পর্যায়ে তুমি চলে আসছো যেই কারণে ইভেন ডুইং একদম বেয়ার মিনিমাম ইজ গুড এনাফ ফর আ লট অফ পিপল? লাইক ধরো তুমি যদি গোল দিতে নাও পারতা, তুমি যদি জাস্ট একটা ভালো কাটাইতা, তাতেও মানুষ অনেক ইমপ্রেস হয়ে যেত বিকজ তুমি অনেক হাইলি রিগার্ডেড এনিওয়েজ। হ্যাঁ, যে টিচার বাট ভালোই তো খেলে। ভালোই তো খেলে। ওই দিন আমি স্ট্যান্ড আপ কমেডিতে যে হ্যালো সবাইকে বলছি, এরপর মানুষ 10 মিনিট হাসছে। এত ফানি তো কিছু বলি না আমি ডেফিনেটলি। লাইক মনে হয় আমি বুঝতে পারবো না আর কখনো যে আমি আসলে কোনোদিন ভালো স্ট্যান্ড আপ কমিক হইতে পারবো নাকি। ট্রু, হ্যাঁ, এটা ট্রু যে অনেক সময় অনেক লো এফার্টেও, বিকজ সিন্স মানুষ একটা ইনফ্লুয়েন্সের কারণে বা একটা ওই যে মানুষের মাথায় একটা পারসেপশনের কারণে যেটা হয় যে ওইটার ম্যাগনিফাইড হয়, ইটস ট্রু। ওটা আমি বুঝি, আই এম অ্যাওয়্যার অফ দ্যাট। যে আমি কোনো রুমে যখন ঢুকে আমি বুঝি যে কে একটু শেকেন বা কে একটু অবাক হয়েছে, ওটা আমি বুঝি, বাট আমি ওটা বলি না বা ইয়ে করি না, বাট আমি বুঝি। বাট তখন আমার ইমপ্রেস করার ইচ্ছাটা আরেকটু ওই যে বললাম একটু কম্পিটিটিভ, তাছাড়া একটু তো ইমপ্রেস হয়েছে, ও তো একটু শেকেন, ওকে আরেকটু ইমপ্রেস করি, রাইট? সো ইউনো মানে ওই যে ওই বললাম ওই অ্যাডিকশনটা রয়ে গেছে। আই থিঙ্ক আমি অ্যাটেনশন ওর যে ভাল লাগে এই জিনিসটা, আর ইমপ্রেস করতে ইটস ফান। কন্টেন্ট ক্রিয়েটার এক সময়, আচ্ছা আমি ওয়ার্ডটা না বলে আমি খুবই ডিসেন্ট, আমি এইসব কথাবার্তা বলি আমি। আচ্ছা যখন তুমি ইয়ে পড়াচ্ছ, টিউশনি করাইতেছো, তারপরে তুমি আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলা। ভিডিও বানানো শুরু করার পর থেকে ফার্স্ট টাকা আয় পর্যন্ত কন্টেন্ট থেকে কতদিন লাগছে? আমি তো 11তে এইচএসসি না তুমি, হ্যাঁ 11তে। সো 12তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম। আইবিএতে ঢুকানোর পর থেকে টিউশন করা শুরু করছি। আমার ফার্স্ট টিউশন ছিল 3000 টাকার, ক্লাস 8 একটা বাচ্চাকে পড়াতাম। তারপরে মে জুন মাসে মেন্টার্সে রিক্রুট করে, সো মেন্টার্সে ঢুকলাম। তারপরে মেন্টার্সে পড়ানো শুরু করলাম, তখন টাকা একটু বাড়ছে। তারপর যেটা হয় 2-3 মাস পরে প্রাইভেট ব্যাচ শুরু হয় মেন্টার্সের। সো আইবিএর প্রাইভেট ব্যাচগুলোর ওয়াজ ভেরি কস্টলি, মানে ওইটা হয়তো পার ক্লাসে টাকা দেয়, বুঝছো, মানে পার পার্সন পার ক্লাস। আমাদের আমলে সেই 12 সালে 1000 টাকা দিত একটা স্টুডেন্ট। সো তুমি যদি মনে করো যে 5 জন স্টুডেন্টকে পড়াও, আমি যেটা কোনো ব্যাচে পড়াইতাম 1 জন 5 জন, সো তখন 1000 টাকা নেন 800 টাকা করে নিতাম আর কি। বাট 5-40 4000 টাকা এক সিটিংয়ে। সো তুমি যদি 3-4টা ব্যাচ পড়াও, তুমি চিন্তা করো 3টাও পড়াও, এক সিটিংয়ে 4000, 3-4 12,000 টাকা পার ডে। সো ওই আমলে বুঝে আমরা ফ্রেন্ডরা কম্পিট করতাম যে আজকে 12,000 টাকা, আজকে এত হাজার টাকা। সো ওইটা ওয়াজ মাই ফার্স্ট ইনকাম বলা যায়। সো ওই আমার ফার্স্ট ইয়ারে ইনকাম শুরু হয়েছে 3000 টাকা দিয়ে, বাট ওই বছরেই আমার দেখা যেত মান্থলি ইনকাম লাখ লাখ টাকার উপরে উঠে গেছিলো সিজনের টাইমে। পুরো বছর আবার না, কারণ আমার তো আবার অ্যাডমিশন টাইমটাতে। সো পরীক্ষা শেষ হতো মে মাসে, সো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমি পড়াইতাম। একটা ভালো অ্যামাউন্টের টাকা আসতো, মাসে 1.5 লাখ টাকার মতো আসতো। সো মনে করো 7-8 লাখ টাকা একটা ইয়ে চলে আসে। সো এইটা হলো আমার ইনকাম। সো আমি অ্যাকচুয়ালি 4 বছর কিন্তু মেন্টার্সে পড়াইছি, প্রাইভেট ব্যাচ পড়াইছি, তারপরে ভিডিও বানানো শুরু করছি 14 সালে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আমি কখনো বলিনি, আমার যে ফার্স্ট ভিডিওটা 10 মিনিটস খুলে গেছে, ফর্মুলা কিন্তু একটাই, যেটা কিনা মোটামুটি একটা ওই যে ব্রেক দেয় না। সো ওটা আমার এমন না যে আগে ভিডিও বানাইছে, ওটা ফার্স্ট ভিডিও ছিল, ওটাই ব্রেক দিয়েছে। আই ওয়াজ লাকি। ওইটা অ্যাকচুয়ালি ছিল একটা টেলকোর জন্য। আচ্ছা, স্পন্সরড ভিডিও ছিল? না, স্পন্সর ভিডিও না, টেলকোরই একটা প্ল্যান ছিল। সো ওই টেলকোর জন্য ওই ভিডিওটা বানাইছিলাম। টেলকোকে তুমি পেলা কিভাবে ওই সময়? না, আমি পাই নাই। সো টেলকোর প্ল্যান ছিল যে এরকম কিছু ভিডিও বানাবে। সো টেলকো ওয়াজ ট্রাইং টু ফিগার আউট যে আচ্ছা কাকে দিয়ে বানানো যায়। সো যে এজেন্সির দায়িত্ব পড়ছে, ওই এজেন্সি ছিল হলো স্টুডিও ইমাজিন, আমার আইবিএর সিনিয়র ভাইয়া, 18th ব্যাচ, আমি ছিলাম 20th ব্যাচ। সো ওই ভাইয়া জানেন ততদিন আমি মেন্টার্সে আমি খুব ভালো পড়াতাম, আমার ইভ্যালুয়েশন খুব হাইয়েস্ট ছিল। ইভ্যালুয়েশন হলো ওই যে ওই স্টুডেন্টরা মার্ক করে আর কি তোমাকে। সাজ লাগে ওই যে পপুলার টিচার, ওরিয়েন্টেশন ক্লাস নেয়, ওই ছোটো স্কেলে পপুলার টিচার আর কি। সো ওকে আনো, ও ভালো পড়াবে, অ্যান্ড বেসিক ম্যাথ, জিওমেট্রি। তো ওই বিষয়ে আমি শ্যুট করছিলাম। এখনও ভিডিওটা আছে, ফর্মুলা কিন্তু একটাই নাম ভিডিওর, সাদা একটা পোলো পরা, আসলেও হ্যাংলা পাতলা লাগতেছিল, করছে। সো ওই ভিডিওটা আরেকটা কন্টেন্টের দায়িত্বে ছিল একটা বড় এনজিও, দ্য বিগেস্ট এনজিও বলা যায়। সো ওরা রিজেক্ট করছে। বাট যেহেতু আমার সিনিয়র ভাই ছিল, ওরা আবার টেলকোর কাছে দেখাইছে যে ভাই দেখেন বাট ভিডিওটা ভালো। পরে ওরাও রিজেক্ট করছে যে না, ও তো টিচার, 1 হলো টিচার না, 2 হলো কেমন লাগতেছে হ্যাংলা পাতলা একটা ছেলে, এই ভিডিওটা হবে না। তারপরে আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ভিডিওটা যেহেতু ইউজ করতেছে, আমি কি ইউজ করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমার কয়েকদিন পরে করো, যেহেতু রিজেক্ট করছে পরে। তারপর 2-3 মাস পর আমাকে ভিডিওটা দিয়েছে, আমি আপলোড করছি। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। যে ও ওয়াও,
And then it blew up, সবাই It share blew করা up, শুরু হ্যাঁ, করছে। আমার তার আগে তো মনে করো ফলোয়ার ছিল কত 5-6 হাজার মাত্র, মেন্টার্স আর প্রাইভেট টিউশনের যে স্টুডেন্টরা যারা ফলো করতো, ওইটাই আমার কাছে ছিল মনে করো যে ও বাবা, আমি ফলোয়ার চেক করতাম প্রোফাইলে যে বুঝছো যে 5,000 ফলোয়ার, আমার কাছে 4,597, আজকে 99 হয়েছে। ওই আমলটা ছিল, সবাইকে অ্যাডও করে ফেলতাম স্টুডেন্টদের কাছে, ওই আমল ছিল। ভিডিও আপলোড করছি, এর আগে 10 মিনিটসগুলোর ফেসবুক পেজে কোনো ভিডিও নাই, ফার্স্ট ভিডিও। ফার্স্ট ভিডিও 10 মিনিট স্কুলের পেজ থেকে গেছে, পেজ থেকে গেছে। ততদিনে 10 মিনিট স্কুল নামের এক্সিস্টেন্স আছে, আমার কোনো পেজ নেই তখন, আইমান সাদিকের কোনো পেজ নেই, আই এম নট এ ক্রিয়েটর। 10 মিনিট স্কুলের পেজ আছে, ওখানে আমি ইনফোগ্রাফিক বানাইতাম, ডিজাইন করতাম, পাওয়ার পয়েন্টে বানাইতাম, ডিজাইন করতাম, পোস্ট করতাম, বানাইতাম, পোস্ট করতাম। যেহেতু আমি অ্যাডমিশনের নিয়ে কাজ করতাম, সব অ্যাডমিশনের বিভিন্ন জিনিস, যে কতজন পরীক্ষা দেয়, কতজন চান্স পায়, এত থেকে এত পার্সেন্ট, ইনফোগ্রাফিক বানাইতাম আর কি, স্লাইড ছেড়ে আপলোড করতাম, ওরা ওখানে পোস্ট দিতাম। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও। আপলোড করে খাইতে গেছি, এসে দেখি যে 30-40টা শেয়ার, মানে এখন অফকোর্স 30-40 ইজ নাথিং, বাট ওই আমলে ব্যাক ইন 2014, আমার জন্য অনেক কিছু। না 2014 30-40 আমার না, মানে আমি জীবনে 30-40 শেয়ার দেখি নাই, বাই দ্য ওয়ে, জীবনে দেখি নাই যে 30 জন মানুষ শেয়ার করছে। অ্যান্ড আমি দেখি আমার আইবি এর 2-1 জন মানুষ শেয়ার করছে, বুঝছো, সিনিয়র ভাইরা। কি হয়েছে এইটা? তারপরে ওই দিনের পর ঘুমাইছি, সকালবেলা উঠে রিফ্রেশ দেখি 100 মানুষ শেয়ার করছে। আমি ওকে, দিস ইজ আ থিং। তারপর যেটা হয়, ওইটা দিয়ে আইবিএ তো অনেক মজা হইতো, ফর্মুলা কিন্তু একটা আমাকে দিয়ে মজা করতো যে এরকম করছে, ভূমিগুণ উচ্চতা থিং এন আইবিএ। তো তারপর থেকে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলো। সো তারপর যেটা হইলো, যেহেতু টাকার কথা বলছো, আমি 19 বছর বয়স থেকে টাকা ইনকাম করা শুরু করছি, যে 3,000 টাকা থেকে। দেন ওই বছরের প্রতি মাসে লাখ টাকা ইনকাম হইতো অন অ্যান অ্যাভারেজ। আইবিএ থেকে বের হয়েছি, আমার ইনকাম 0 হয়ে গেছে। তখন আইবিএর থেকে বের হইলে কি আর আইবিএর কোচিং করানো যায় না? এটা যায় না। সো ইটস আ থিং, বুঝছো। সো তুমি বের হয়ে গেছো আর তুমি শেষ, মেন্টার্সের পড়াবা না, শেষ। দ্যাটস হাউ ইট ইজ, মানে ইউ গেট আ ফেয়ারওয়েল অ্যান্ড অল, বুঝছো। সো নো ওয়ান এক্সপেক্টস। তো বের হয়ে গেছে, এখন তার যেহেতু মেন্টার্স স্টুডেন্ট পড়ায় তো লজ্জা লাগে, তো উচিত না, মানে থাকে না ট্রেডিশন। সো তখন আর টাকা পয়সা নাই। তখন 10 মিনিট স্কুল ফার্স্ট রবি থেকে স্পন্সরশিপ পায়, অ্যারাউন্ড 70 লাখের মতো, 70 লাখ টাকার মতো। ওইটা ওয়াজ আ বিগ থিং, বিকজ তখন যেটা হয়েছিল যে আমার অপশন ছিল যে কোনো একটা ভালো জায়গায় যাওয়া, এমএনসি, অ্যান্ড তখন আমি ইউনিলিভারের বিজমাস্টার্স চ্যাম্পিয়ন ছিলাম, ইউনিলিভার যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা করে। সো পিপল ওয়ার এক্সপেক্টিং যে আমি ইউনিলিভারে যাবো। তারপর যেটা হয় যে ইউনিলিভারের ওইটার পর একটা গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হয়, যে প্রতিটা ইউনিলিভার 30টা দেশের ন্যাশনাল চ্যাম্পিয়নরা গ্লোবালে যায়। আমরা গ্লোবাল চ্যাম্পিয়নশিপ জিতে গেছি। ইটস লাইক আ বিগ থিং, ইন পেপার পত্রিকায় আসছে, ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ গ্লোবালটা জিতছে, লাইক হার্ভার্ড MIT-কে হারায়। আমার বাপ মা ভাবছে আমি ইউনিলিভারে ঢুকে গেছি, ডান। সো তখন স্পন্সরশিপটা পাই নাই, বাট লাস্ট মোমেন্টে যখন যাবো বা যাবো না, এখন স্পন্সরশিপটা কনফার্ম হলো, তারপর আর যায়নি। যখন রবি স্পন্সর করলো তোমাদের, 70 লাখ টাকা দিল, তখন 10 মিনিট স্কুল কত বড়? তখন হলো 2014 সালে ফেসবুক পেজ শুরু হয়েছে, 15 সালের জুলাইয়ে ট্রেড লাইসেন্স হয়েছে। সো 16 সালের শুরুতে আমি পাইছি। সো অফিসিয়ালি 10 মাসের বয়স তখন 7 মাস। আর ইনকামের দিক থেকে শূন্য, ইনকামের দিক থেকে একদম শূন্য, জিরো টাকা পয়সা। ইভেন অ্যাড রেভিনিউ ছিল না তখন, তাই না? অ্যাড রেভিনিউ হয়তো বা ছিল, বাট কত, $100 না, বলার মতো $10 মতো। তখন তো ফেসবুকে ছিল, ফেসবুকে তো ছিল না, ইউটিউবে কিছু ভিডিও ছিল, ইউটিউবে কত 200-300 ভিডিও ছিল। মান্থলি ডলারে বললে $50 ছিল না, মানে টাকার জন্য আমরা পাইনি, আমরা পাইছি বেসিক্যালি আইবলসের জন্য। সো রবি আমাদেরকে স্পন্সর করছে বিকজ ওদের CSR ফান্ড ছিল, অ্যান্ড CSR ফান্ড গেছে যে এত মানুষের কাছে রিচ আউট করছে। আমরা জাস্ট দেখাইছি যে ভাই আমাদের ফেসবুক পেজে এত মানুষ আছে, এতগুলো ভিডিও আছে, ইউটিউব পেজে এত মানুষ আছে, এত মানুষ দেখতেছে, ইটস আ গুড ডিল। 70 লাখ স্পন্সরের পুরো ব্যাপারটা কিরকম ছিল? 70 লাখ টাকা দিল, বদলে কি হবে? 1 বছরের পাওয়ার্ড বাই রবি, সব কন্টেন্টে পাওয়ার্ড বাই রবি। তারপরে কি ওটা রিনিউ করছিল তোমরা? হ্যাঁ, সো এখন আছে আমাদের 5 বছর দাম বেড়েছে? দাম খুব একটা বাড়ে নাই, কম, কারণ ওদের ওইখানে যেটা থাকে যে এত বড় চাঙ্ক তো আসলে ডিফিকাল্ট, ইটস এ বিগ অ্যামাউন্ট, রাইট? সো 1 কোটির আশেপাশে একটা। এখনো কি ওরা এটা CSR বলে চালায়? এখনো CSR, হ্যাঁ, সাস্টেনেবিলিটির আন্ডারেই আছে। ইয়েস, নাইস। কিরকম বাড়ছে বলা যাবে না? এটা বলা সেফ না। এখনকারটা তো একটু সেফ না, বাট খুব একটা না, বললাম না 1 এর আশেপাশে, কারণ কারেন্টলি আমরা এগ্রিমেন্টে আসি। সো আই এম নট সাপোজ টু, নাহলে আমি এটাও বলে দিতাম। না বলতে হবে না, যেই জন্য আমি এটা ভাবতেছি, কারণ এত কমে যদি পাওয়া যায় তাহলে মোটামুটি আরো অনেকে আমি যারা ইন্টারেস্টেড, রাইট। বাট আমরা এখন ওই মডেলে তো নাই। সো আমরা জাস্ট এগ্রিমেন্ট শেষ হওয়ার জন্য ওয়েট করতেছি। সো ইটস আ সাকসেসফুল এক্সিট ফর বোথ অফ আস।
রবির জন্য সাকসেসফুল বিকজ আমাদেরকে সাস্টেনেবল করে ফেলছে, আমরা এখনো তুলিও নাই এই বছরের টাকা, সো পুরো বছর চলে গেছে আমরা টাকা তুলে কিছু দরকার পড়ে নাই আর, সো ইটস এ গুড এক্সিট অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল আলহামদুলিল্লাহ বিকজ 100%। ওই আমলে ইমাজিন আমি জাস্ট আইবে থেকে বের হয়েছি, আমার কাছে চাকরি নাই, আমার কোম্পানিতে একটা পয়সা নাই, আমি লিটারেলি কোনো এক্সপিরিয়েন্স থাকা নাই আমার, আমাকে একটা কোম্পানি এত টাকা দিচ্ছে যে ভাই ঠিক আছে তোমার এটা ভালো হচ্ছে আমি চালাও, এটা কখনো হয় না, আমি হলে দিতাম না। সো বাট ইন হাইন্ডসাইট রবির যেই লোক এই কাজ করছে সে তো আমি আগেই জানতাম। আমি আগে জানতাম, সো দ্যাট ওয়াজ আ গুড থিং। আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ গুড উইন ডিল। টাকা আয় করার জন্য তোমার মতে যারা ভিডিও দেখতেছে বেস্ট উপায় আসলে কি এখন বাংলাদেশ কনটেক্সটে কেউ যদি টাকা আয় করতে চায়? টু ওয়েজ অফ ডুইং ইট, একটা হলো ফ্রিল্যান্সিংয়ের ওয়েটা, একটা হলো ব্যবসার ওয়েটা। সো ফ্রিল্যান্সিংয়ের ওয়েতে তো খুবই সিম্পল, আমি যদি ব্রড বাকেটে করি, একটা বাকেট হলো টেক, তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ইউআই, গেম ডিজাইন পারো, দ্যাটস ওয়ান বাকেট টেক। একটা বাকেট হলো কন্টেন্ট বা মিডিয়া, ইটস লাইক রেকর্ড করতে পারো, এডিট করতে পারো, অ্যানিমেট করতে পারো, এটা একটা বাকেট। একটা হলো ডিজিটাল মার্কেটিং, যেটা ফেসবুক, এসইও, লাইক মিডিয়া বাইং স্টাফ। সো এই 3 বাকেটের যে কোনো একটা বাকেটের একটা স্কিল যদি পারো, ইটস গুড টু গো। আই থিঙ্ক অনলাইনে শেখা যায়, কোর্সেস আছে, বই আছে, অনলাইনেই ক্লায়েন্ট সার্ভ করা যায়। সো দ্যাটস ভেরি ইজি। এখনকার দিনে আমি বলবো যে কারো যদি সদিচ্ছা থাকে করতে পারে। এটা হলো একটা ফ্রিল্যান্সার। ট্রুলি বিলিভ করো যে কারো যদি সদিচ্ছা থাকে তাহলে সে টাকা আয় করতে পারে? 110%, ইয়েস, 110%। কারণ আমি যেটা বললাম, আমি 19 বছর থেকে টাকা ইনকাম করা শুরু করছি, আমি অনেকভাবে করছি। প্রথম 4 বছর যে মেইনলি টিউশন ছিল প্লাস টুকটাক ফ্রিল্যান্সিং অনেক কিছু করছি, অ্যান্ড ইটস ভেরি মাচ পসিবল। আই ওয়াজ আ নোবডি, আমি বাংলা মিডিয়াম থেকে পড়ছি, আমার অ্যাভারেজ একটা স্টুডেন্ট। এটা তুমি সেকেন্ড টাইম বললাম আমি বাংলা মিডিয়াম থেকে পড়ছি, এটার কি কোনো ও একটা রিজন আছে, বিকজ মানুষ কোনো এক কারণে ভাবে যে আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আমার ফ্রেন্ড সার্কেল হলো সব ইউটিউবার, তো সো অনেক হ্যাঁ, সো যে আইবিতে পড়ছে, ফ্রেন্ড সার্কেল ইংলিশ মিডিয়াম, বাইরে যে ইংলিশে প্রেজেন্টেশন দেয়, তো ছেলেটা ইংলিশ মিডিয়ামের হবে। সো ওই জন্য বলছে যে আমি ভেরি অ্যাভারেজ পার্সন, বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, অ্যান্ড স্পেশাল কোনো ট্যালেন্ট ছিল না, নাথিং, ইজ জাস্ট দ্যাট একটা জিনিস ভালো লাগছে, ওটা একটু ট্রাই আউট করছি। সো আমি হোল হার্টেডলি বিলিভ করি এটা পসিবল। আমিও এটা বিলিভ করি, অ্যান্ড আমি দেখি আমার জায়গা থেকে যে কীভাবে পসিবল। ইভেন তুমি কোনো দেখছো আন্ডার কভার বিলিয়নিয়ার? গ্র্যান্ড কার্ডোনার একটা এপিসোড করছে বেসিক্যালি, সম্ভবত এটা ন্যাশনাল জিওগ্রাফির একটা শো। ওই যে তুমি গ্র্যান্ড কার্ডোনার একটা এপিসোড করছো, তুমি দেখছো এক একটা বিলিয়নিয়ারকে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয়, তারপর ওদের একটা ব্যবসা দাঁড় করাতে হয়। আই বিলিভ দ্যাট। আমি জানি না বিলিয়নার হইতে, যেমন বিলিয়নার হওয়া পসিবল কিনা, বাট না, ওরা বিলিয়নিয়ার হয় না, ওরা মেইনলি $1 মিলিয়ন ভ্যালুয়েশনের একটা নতুন ব্যবসা দাঁড় করায় ওই জায়গা থেকে, ওদের নেম ফেম কিছু ইউজ না করে। আমি যখন আমার দিক থেকে তাকাই বা তুমি যখন তোমার দিক থেকে তাকাও, আমরা দেখতে পারি যে হ্যাঁ পসিবল। এখন যদি আইমানের 10 মিনিট স্কুল না থাকতো বা কিছুই না থাকতো, তুমি আবার একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারতা। আমার মনে হয় আমি পারতাম, কিন্তু যারা শুনে আমাদের কথা তারা বলে যে আপনার জন্য বলা অনেক সহজ, আপনি করে আচ্ছা হ্যাঁ, এইখানে আমি এটা জিনিস মানি যে অফকোর্স লাক ফেভার করে মানুষকে, মানুষের লাকের, আমি যেমন লাকের বিলিভার না। আমি যদি ভালো কিছু করি আমি ক্রেডিটটা মনে মনে নিজেকেই দিই, ঠিক আছে, খারাপ কিছু করলে আমি নিজেকেই নিই, ঠিক আছে, বিকজ আমি এইভাবে জিনিসটাকে দেখতে চাই। বাট এটা সত্য যে আমাদের জীবনে লাকের একটা বড় প্রভাব আছে। যেমন আমি যে আমলে টিউশন করা শুরু করছি আমার দরকার ছিল না, না করলেও হইতো, বিকজ আমার ফ্যামিলিতে গেলে আমি থাকতে পারতাম, আমার একটা রুম ছিল, আমার বাবা মা আমাকে খাওয়াইতে পারতো। এরকম অনেক বাংলাদেশের বাচ্চা আছে যাদের ওইটাও ম্যানেজ করতে হয়। সো আমার রিস্ক নেওয়ার যে ক্যাপাসিটিটা ছিল ওইটা অনেকের নাই। সো ওই দিক থেকে আমি বলবো হ্যাঁ, আই ওয়াজ লাকি, ইটস ট্রু। সো আমি যেটা বলি হ্যাঁ, অনেকাংশে আমার জন্য বলা অনেক সহজ, অনেকের জন্য আমার থেকে অনেক কঠিন, আমি এটা মানি। বাট আমি এটাও বিশ্বাস করি যে যতটুকুই কঠিন হোক না কেন, উই ক্যান ট্রাই আউট, অ্যান্ড ট্রাই আউট করার পরে যদি, যেটা বললাম, সদিচ্ছা যদি থাকে, জিনিসপত্র তো আরও অনেক ইজি হয়ে গেছে আমাদের আমলের থেকে এখন, রাইট? এখন আমরা ওই পর্যায়ে চলে আসছি যে এখন আমাদের বলতে হয় আমাদের আমল। হ্যাঁ, বিকজ আমি আমার টাকা যেটা 19 বছর, 2012 সালের কথা, 10 বছর হয়ে গেছে। আমি যখন প্রথম ওয়েবসাইট বিক্রি করছি, আমার মাকে আমার এক বন্ধুর মা জিজ্ঞেস করছিল যে, তখন আবার নর্থ সাউথ অনেক কারণে ফেমাস হচ্ছে আস্তে আস্তে, তো জিজ্ঞেস করছে যে ও কি ওরকম কিছু করে, টাকা থেকে আসলো ওই স্পটের। আচ্ছা, ওই সময় তখন আমার ব্যাংকে কিছু টাকা আসছে বিদেশ থেকে টাকা আসলো ওর কাছে, ও কি করে একটু দেখেন। বাট আমি এটা যেমন আমি কখনো এত অ্যাগ্রেসিভলি টাকার কথা বলি না, বাট তোমার চ্যানেল তো ইটস অ্যাবাউট মানি অ্যান্ড বিজনেস, আমি এটা বলতে পারি। বাংলাদেশে
স্কুল কলেজ বা এডুকেশন সিস্টেম একটা জিনিস শেখায় না, সেটা হলো মানি ম্যানেজমেন্ট বা মানি আর্নিং বা হোয়াট এভার। অর্থই অনর্থের মূল। টাকা তোমার চরিত্র বিনাশ করবে, কাঁচা টাকা পেলে ছেলে পেলে ধ্বংস হয়ে যাবে, অ্যান্ড দেন সাডেনলি একটা ছেলেকে পড়ালেখা শেষ করার পরের দিন বলবো হ্যাঁ এখন টাকা ইনকাম করো। এটা কেমনে পসিবল, রাইট? আমার কাছে মনে হয় যে মানি ম্যানেজমেন্টের জিনিসটাকে নেগেটিভ ওয়েতে না দেখায় মানুষকে আগে থেকে প্র্যাকটিস করানোটা অনেক বেশি দরকার। আমার জীবনে যেমন ক্লাস 12 পর্যন্ত আমি জীবনে টাকা পয়সা কামাইনি, টুকটাক সালামি পাইতাম, প্রতি ঈদে 1,500 থেকে 2,500 টাকার মতো হতো, লাখ খুব ভালো থাকলে 3-4 হাজার টাকা উঠতো, ঠিক আছে? ওইটা দিয়ে সারা বছর চলতাম, রাইট? যে একটু একটু করে 100 টাকা 200 টাকা খরচ করে ওইটা একটা জায়গায় রাখতাম। প্রথম আব্বু নিয়ে নিত, পরে বুদ্ধি হওয়ার পর বুঝছি যে আব্বু মরে দেওয়া যাবে না। ফার্স্ট টাকা ইনকাম করা শুরু করছি হলো 19 বছর বয়সে, যে 3,000 টাকা থেকে। আমার কাছে মনে হয় ওইটার পরে আমি নিজে অনেক রেসপন্সিবল হয়েছি। আমি বুঝছি টাকার মূল্যটা কোথায়, আমি বুঝছি টাকা ইনকাম করাটা কত কষ্টের, আমি বুঝছি যে এটা হেলা ফেলার বিষয় না। তো ওটার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে, যারা টাকা ইনকাম করে ওদের প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। সো অ্যাজ আ হোল, অ্যাজ আ পার্সন, ইউ গ্রো মেন্টালি, অ্যান্ড তোমার এমপ্যাথি বেড়ে যায় টুয়ার্ডস অল দিস পিপল যারা টাকা ইনকাম করে। আমি তখন বুঝছি যে কেন এতদিন আমার বাবা আমি যা চাইছি কেন দেয় নাই, অ্যান্ড আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। আমার কাছে মনে হয় মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করা একটা বিশাল আল্লাহর নিয়ামত। কেন জানো? বিকজ ইউ গেট টু আর্ন থিংস বাই ইউর ওন। তোমাকে কিছু দিয়ে দেয় না। আমার এখনও লাইফে গাড়ি কিনি নেই, রাইট? সো যেদিন আমি গাড়ি কিনবো ওই দিন আমাকে ইট উইল বি আ থিং যে আমি গাড়ি কিনছি। অলদো আমার শখ নাই গাড়ি কিনা, আমার জাস্ট সেইং আর কি, রাইট? কারণ আমার বাবার গাড়ি ছিল না, আমার বাবা আর্মিতে ছিল, আমার বাবার জীবনে গাড়ি কিনে নাই। আবু রিটায়ারমেন্টের পর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, এটা আমি আমার বাবার শেয়ার করি। আমার বাবারও নিড না, আমার মতো কারোর শখ নাই, বাট আমার যদি যেদিন কিনবো ইট উইল বি আ থিং, রাইট? বা যে মনে করো আগে থেকে গাড়ি টাড়ি কিনছে ও কিন্তু এই সুখটা কখনো পায় না, রাইট? সো বড় লোকের বাচ্চাদের ডোপামিন হিট করানো কষ্ট, অনেক কঠিন। তুমি যত বড় লোক হবা তোমার সুখ কেনার খরচটা তত বেড়ে যায়, আর তুমি যত মিডল ক্লাস তোমার সুখ কিন্তু অনেক সস্তায় পাও। তো যেহেতু আমি মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করছি, আলহামদুলিল্লাহ আমার শিক্ষা টিক্ষা হয়েছে, সো আমি ওইটা পার করে গেছি, অ্যান্ড আমি অনেক কম খরচে অনেক সুখ পাই আসছি, অ্যান্ড ইউ ক্যান গো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হোয়াট এভার, বাট মানে সুখ পাওয়ার জোনটা আমাদের জন্য অনেক বড়। আই এগ্রি। আমরা টাকা পয়সা নিয়ে আরও কথাবার্তা বলবো, বাট লাস্ট একটা মজার টপিক আছে যেটা তোমাকে জিজ্ঞেস না করলে মানুষের রাগ হবে। সেটা হইলো যখন কোনো কন্ট্রোভার্সি হয়, আমি জানি যে তুমি কন্ট্রোভার্সি ব্যাপারটা অনেক পছন্দ করো, তোমার সাথে হয় প্রায়। যখন কোনো কন্ট্রোভার্সি অন অ্যান অ্যাভারেজ বছরে একটা এখন তো পিআর টিম আছে এই বছর আমরা যখন রেকর্ড করতেছি, এখন আজকে December 23, আজকে 24 আর 7 দিন আছে। এই বছর এখনো কিছু হয় নাই, আমি জাস্ট কাউন্টিং যে ওকে 2021 মনে হয় না তোমার কন্ট্রোভার্সিগুলো এত কি বলে রেলেভেন্ট থাকে যে আমার মনে হচ্ছে এই বছরই হয়েছে, মনে হচ্ছে না যে 1 বছর হয়ে গেছে, হয় না। 1 বছর, গত বছরটা ও আল্লাহ। যখন কোনো কন্ট্রোভার্সি হয় এন্ড যখন তুমি জানো যে তুমি কিছুই করোনি, আগের দিন নর্মালি ঘুমাইতে গেছিলা, পরের দিন কন্ট্রোভার্সি, এমন না যে ঘুমে থেকে ওঠার মাঝখানে কিছু হয়েছে, গাছে উঠে যায়, তখন কেমন লাগে? খুবই প্যাথেটিক। আমার ইউজুয়ালি আই এম আ ভেরি হ্যাপি পারসন, এবং আমি হ্যাপিনেসকে লাইফে সবার উপর ইন্ডেক্স করি, অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড মানি, ওয়ে অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড মানি। অ্যান্ড আমার ইউজুয়াল লাইফে যেমন খুব একটা এমন না থাকে না, অনেকে বলে আমার লাইফে অনেক দুঃখ আছে, দুঃখ থেকে আমি বড় হয়েছি। আমার লাইফে আসলেও দুঃখ নাই, কিন্তু আমি হ্যাপি পারসন। বাট আমার লাইফে 3-4টা এরকম ওই যে পিয়ার ডিজাস্টার আর কন্ট্রোভার্সিসের টাইমটাও ছিল যেটা খুব খারাপ ছিল। মানে ওই 5 থেকে 7 দিন ডিজাস্টার, মানে মেন্টালি ফিজিক্যালি মানে খুবই স্ট্রেনিং ছিল। অ্যান্ড এমন হয়েছে যে সকালবেলা উঠছি, তারপর থেকে মোবাইলে এই ঘাটতে ঘাটছে, কিচ্ছু খাই নাই, লাঞ্চ হয় না, ডিনার নয়, 9:30 10টা পরে করছো। ওই টাইমগুলো খুবই ডিজাস্ট্রাস ছিল। অ্যান্ড এই কন্ট্রোভার্সি জিনিসটা না এমন যে তোমার একটা অভ্যাস হয় না, এটা অভ্যস্ত হন। যেমন কোম্পানির কাজ করতে করতে, কোম্পানির প্যারা খাইতে খাইতে না তুমি অভ্যস্ত হয়ে যাবা, তুমি নিতে পারবা, মানে থাকে না ব্যথা পাইতে পারবে, সহ্য করতে পারবা। কন্ট্রোভার্সি হলে আমার একটা জিনিস, এক এক সময় এক এক ধরনের কন্ট্রোভার্সি পয়দা হয়, রাইট? এক এক অ্যাঙ্গেল থেকে আসে, এক এক ধরনের জিনিস হিট করে। সো এটাতে না প্রিপারেশন নেওয়ার বা অভ্যস্ত হওয়ার কোনো চান্স নাই। অ্যান্ড প্রতিবারই যখন আসে, প্রতিবারই আমার কাছে মনে আমি একটা নেদা বাচ্চা আমাকে একদম পিছিয়ে দিয়ে গেল। সো এই টাইমটা হরেবল। মানে
তোমার কন্ট্রোভার্সিটা, আমি যেহেতু তোমার ফ্যামিলির কারো কারোর সাথে কানেক্টেড, তোমার কন্ট্রোভার্সিটা তোমার মানে অন্য যাদের সাথে আমি কানেক্টেড তাদেরও অনেক স্ট্রংলি এফেক্ট করছে। অনেক। And সাদমান তো- তারাও চুপচাপ হয়ে গেছে, তারাও কিছু হ্যাঁ। বলে না এখন ভয়ে, বিকজ তার ভাইয়ের সাথে একসময় একটা একশো controversy একটা হয়েছে, হয়েছিল। যেমন সাদমান অনেক কিছুর ব্যাপারে খুবই যে না আমি এটা করবো না, আমি এটা করবো না, বিকজ ও কাছ থেকে দেখছে হোয়াট হ্যাপেন্ড আমার সাথে। সো ওই 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 জিনিসগুলো আর কি। হোয়াট হ্যাপেন্স, বাসার ভিতরে কি হয় যখন এরকম কোনো একটা কন্ট্রোভার্সি হয়? আমার তোমার স্কেলে তো আমার কখনো কন্ট্রোভার্সি হয় না, যেহেতু আমি ভালো। না ফান অ্যাকচুয়ালি অনেক ভালো, সো হোপফুলি হবে না ইনশাআল্লাহ। আমি আই আই ইনশাআল্লাহ। প্রে দিস ফর এভরিওয়ান, যে কারো জন্য এই ওই মেন্টাল টর্চারটা না, বিকজ ফিজিক্যাল টর্চার না ইটস বিয়ারেবল ভাই, মেন্টাল টর্চার ইজ সামথিং দ্যাট ইজ আনবিয়ারেবল, জাস্ট প্যাথেটিক। অনেক যেটা আমি বলতেছিলাম যে আমার অত হয় না, কিন্তু আমাকে হাইয়েস্ট আমার কন্ট্রোভার্সি বললে আসলে তোমার লেভেলে এটা লাইক নাথিং, মানুষজন গালি দেয় কমেন্ট, এটা হলো আমার আই থিঙ্ক ইটস আমাদের জেডিতে পড়ে এটা, কন্টেন্ট ক্রিয়েশন করো ইটস আ জেডি, তুমি কিছু গালি খাও। আমার জন্য জেডিতে পড়লো, কিন্তু ধরো আমার মা মাঝে মধ্যে কমেন্টে ধরো 2000 ভালো কমেন্ট, একটা গালি, ওই গালিটা মার চোখে পড়লো, গালিও হইতে হবে না, হ্যাঁ, Like খারাপ কথা বলছে, নেগেটিভ হ্যাঁ। একটা কমেন্ট, যে ফারহান খান এটা বললো কেন, হ্যাঁ এটা বললো কেন, তুই বেশি বুঝোস, বেশি বুঝোস, হ্যাঁ। ওইটা দেখেও আমার মা নেগেটিভলি এফেক্টেড হয়। এখন এখন আমি যখন এটা কম্পেয়ার করার চেষ্টা করি, যে ধরো তোমাকে একজন বললো যে একটু অ্যাডভান্স লেভেল, আমি জানি না কতটুকু বলা সেফ, আমি শিওর না যে তোমার পিয়ার আমাকে বলছে মেরে ফেলবে, হ্যাঁ তোমার বললো মায়েরা ফেলবো, গলা কেটে ফেলবো, শেষ। হ্যাঁ। তো এরকম যখন হয় তখন ফ্যামিলির ভিতরে কি হয়? মেরে ফেলাটা গত বছর একবার হয়েছে, তার আগেরগুলোতে ওরকম হয় নাই। সো গত বছর ওয়াজ ভেরি ডিজাস্ট্রাস। সো এমন হয়েছে আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে রীতিমতো কল করছে, মাল্টিপল এজেন্সি থেকে, যে এই আমরা এই মুভমেন্ট দেখতেছি, তোমার নামে এই হচ্ছে, একটা মুভমেন্ট হইতে পারে, তুমি সাবধান হও। এখান থেকে বসে এই মুভমেন্ট হবে, তুমি সাবধান হও। অ্যান্ড আমার বাবা আর্মিতে ছিল, আমার বাবার ডিজেফাইতেও ছিল, সো হি নোজ অ্যাবাউট অল দিস। সো যেটা প্রবলেম, আমার বাবা আমাকে দেখায় না, বাট সেও জানে, কারণ আমি জানি তার কাছেও ইন্টেল যাচ্ছে গত বছরেরটা। সো ওইটা খুব ডিফিকাল্ট ছিল, বিকজ আমি দেখি যে সাডেনলি আমি আসছি, আমার বাবা বলছে যে সিসি ক্যামেরা লাগাচ্ছে কেন, বিকজ হি গট সাম ইন্টেল। ওইটা খুবই ডিজাস্টার ছিল গত বছরের একটা পার্টিকুলার। আগের বারে যেগুলো ছিল ওগুলো লাইফ থ্রেটনিং ছিল না, বাট বাবা মা দেখছে। সো দেখার ফলে যেটা হয় যে ওইবারও একটা ঝামেলা হয়েছে, ওইবারও আমাকে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং 5 ঘন্টা রাখা হয়েছিল, সো দ্যাট আমি কিছু না করি, আচ্ছা, রাইট? সো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমাকে খুব খাতে করছে, কিছু বলা নাই, মানে খাওয়াইছে দাওয়াইছে। যেহেতু আমার বাবা ডিফেন্সে ছিল, আমি যাই ওই পরিচয়টা দিছি যে ভাই মাইরেন না আমাকে। সো আমি আমার বাবাকে কল দিয়ে গেছিলাম, যে বাবা আমাকে যাইতে বলছে, ঠিক আছে যাও। তো খাওয়াইছে দাওয়াইছে, তখন একটা কথা বলছিল যে তখন একটা মুভমেন্ট, আমি নাম না দিই, একটা মুভমেন্ট ছিল। সো মানুষ এক্সপেক্ট করতেছিল যে আমি যেন যাই। তো আমাকে বলা হয়েছিল যে না যাওয়ার জন্য, ওই ল এনফোর্সমেন্ট এজেন্সিতে অনেক কিছু বুঝাইছে, বাট একটা কথা বলছিল যে দেখো, আমরা যে কোনো একটা মুভমেন্ট যখন কন্ট্রোল করতে চাই, তখন খুব ইজি আমাদের জন্য করা, যদি একটা মাথা থাকে। এই মুভমেন্টটা আমাদের কন্ট্রোল করতে একটু বেগ পেতে হচ্ছে, বিকজ মাথা নাই। মানে উনি বেসিক্যালি আমাকে ওইটা বোঝাচ্ছে যে ইউ ক্যান বি দ্য মাথা, তুমি পরের দিন থাকবো এই জায়গাটা। সো দ্যাট ওয়াজ আ বিট ডিফিকাল্ট। সো এই টাইপের কিছু এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আমার হালকা একটু মানে বুঝছি যে ও আচ্ছা এই স্টেটে জিনিসপত্র যাইতে পারে, যেটা আমি আগে এক্সপেক্ট করি নাই। আই ওয়াজ আ টিচার, হ্যাঁ আমি পড়াই, আমি অঙ্ক নিয়ে কথা বলি, ইংলিশ নিয়ে কথা বলি, মার্কেটিং নিয়ে কথা বলি, মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে কথা বলি, আর মানুষকে বলি যে ভাই পড়ো আর ভালো হও, দ্যাটস অল আই ডু। আমি কখনো ইমাজিন করি না যে এটার জন্য এই লেভেলের জিনিসপত্র হইতে হবে। আর আমার লাইফের যে 3-4টা জিনিস আমি পড়ছিলাম, কোনোটাতে আমি ডিরেক্টলি ওইখানে মাঠে উপস্থিত ছিলাম না, আমি মাঠের বাইরে থেকে একটা গোলে এলাকে দাম। সো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট একটু। কখনো কি মনে হয় যে যদি কোম্পানিটা বাংলাদেশে, মানে যদি তুমি বাংলাদেশের না হইতা, যদি তুমি বিদেশের একটা সেলিব্রিটি হইতা, ইনফ্লুয়েন্সার হইতা, জীবন অনেক সহজ হইতো? ওইভাবে ভাবি নাই। আমার লাইফে যে কয়েকবার বিদেশে গেছে, আমার না 3-4 দিনের পরে না খুব একটা ভালো লাগে না। আমার একটু হালকা মানে দেশে আসারই আছে, আমি কখনো ওইভাবে ভাবি নাই। বাট লাস্ট ইনসিডেন্ট আমার একটা খারাপ লাগছে, যে আমার ক্লোজ অনেক মানুষ পোস্ট দিচ্ছিল এইটা বলে যে আমার বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছি, ওটা ছবি বা এটা ছবি, ওটা পোস্ট করছে যে না এই ছেলেটা তো অনেক ভালো। ওটা আমার কাছে খুব খারাপ লাগছে, বিকজ আমি না আমার স্কুল লাইফে ইমামতি করতাম, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে হ্যাঁ নামাজ পড়ে, আমার বাবা হইলো ওই মানুষ যে সবসময় ইমামতি করতাম। আমার বাবার কোর্সমেটদের ইমামতি আমার বাবা করে, মোনাজাত আমার বাবা ধরে,
সো আমার বাবা খুবই রিলিজিয়াস আর কি, সো ওনার কাছে জিনিসটা শিখছি। So, আমি স্কুল লাইফে আমি ইমামতি করি, কলেজ লাইফে আমি ইমামতি করি, ইউনিভার্সিটি লাইফে আমি ইমামতি করি। সো আমার সব ফ্রেন্ড সার্কেল কিন্তু মানে নামাজে বেরিয়েছে যে ও যাবে, কোনো ইমাম লাগলে ও যাবে, এভরি ওয়ান নোজ, আমার কোম্পানির সবাই জানে। অ্যান্ড তখন যখন দেখে সাডেনলি যে আমার এগেনস্টে বলতেছে যে না এ তো নাস্তিক বা এই প্যাকেজের, তারপর লোকজন লিটারেলি নাস্তিক বলতে না বলতে এন ওয়ার্ড, এন ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, তো তখন লোকজন মানুষ লিটারেলি ছবি পোস্ট করতেছে, এই দেখেন ও নামাজ পড়ে ইভেন্টের, বিভিন্ন থাকে না ইভেন্টের যেটা হয় লেট হয়ে গেছে, আমি ব্যাক স্টেজে যে নামাজ পড়ছি, অনেকে থাকে না যে ছবি টবি তুলে, তো লোকজন ছবি তোলা শুরু করেছে। ওইটা দেখে আমার খুব প্যারা লাগছে যে আমি বুঝলাম না, মানে 28 বছরের লাইফে, লাস্ট ইয়ারে আই ওয়াজ 28, আমি 29, সো 28 বছরের লাইফে আমি অনেক কিছু করছি, অনেক কিছু প্রুভ করতে হয়েছে, রিজেক্ট হয়েছে অল, বাট মানে ধার্মিক হওয়াটা বা এই জিনিসটা এখন প্রুভ করা লাগতেছে, মানে আই ওয়াজ ভেরি স্যাড অ্যাবাউট দ্যাট। এইটা একটু মানে প্যারা খাইছিলাম যে ওকে এটা তো দরকার, মানে থাকে না, আমার কখনো অভিমান হয়নি, কখনো আমি যত কন্ট্রোভার্সি অভিমান হয় না, আমি র্যাশনালাইজ করছিলাম যে কেন মানুষ এটা বলতেছে, একবার অভিমান হয়েছিল, সো এটাই কম, এখন অভিমান নাই, চলে গেছে। ওকে, হ্যাঁ, এখন আমরা হ্যাপি ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলি। Right. সেটা হলো টাকা পয়সা। শুরুতে আমাদের বলো যে 10MS এর ফান্ডিং রাউন্ডগুলোর কি অবস্থা, কি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেটা হলো 10 মিনিট স্কুল একবার 70 লাখ টাকা পাইছিল রবির থেকে। তারপরে আর কত টাকা পয়সা পাইছে না পাইছে, প্রোডাক্ট বেসিক্যালি যা শেয়ার করতে পারো, আমাদের অডিয়েন্স সব নাম্বার জানতে আগ্রহী। আচ্ছা, তুমি যা শেয়ার করতে পারো তার মধ্যে থেকে। আচ্ছা, সো আমরা ফার্স্ট ইয়ারে 70 লাখ পাইছি, 70 লাখ থেকে একটু কম পাইছি, নট এক্স্যাক্টলি 70 লাখ, বাট ওই যে অ্যাগ্রিমেন্টে বলা থাকে ইউ ক্যান ডিসক্লোজ, সো অ্যারাউন্ড দ্যাট বল পার্ক। তারপর থেকে অ্যারাউন্ড আমরা 1 crore আশেপাশে টাকা পাই রবি থেকে, অ্যান্ড আমরা আরও অনেক স্পন্সর পাওয়া শুরু করি 16 সালের পর থেকে। আমাদেরকে ইউনিলিভার, ওয়ালটন, বিভিন্ন ব্যাংক, আইডিএলসি, আইপিডিসি অনেকে স্পন্সর করে, সো ওখান থেকে আরও কয়েক কোটির মতো পাইছি প্রতি বছর আর কি। সো একটা রবির একটা ছিল থোক বরাদ্দ, আমরা জানি ওটা আছে, প্লাস অন টপ অফ ইট এটা ছিল, প্লাস আমরা কিছু প্রজেক্ট করতাম, আমরা জন্য আলাদা স্পন্সর টন্সর নিতাম, অ্যান্ড কিছু এনজিও থেকেও পাইছি, লাইক ইউএসএআইডি থেকে পাইছি অ্যান্ড অল টুকটাক এরকম। সো দ্যাট ওয়াজ দি স্পন্সরশিপ অ্যামাউন্ট। আমি কোয়েশ্চেন সহজ করে নিয়ে আসি, নাহলে মানুষ বুঝতে পারবে না। আমাকে বলো, ইনভেস্টর নিলা ফার্স্ট কবে? ইনভেস্টর নিচ্ছি 2021 সালে, এটাই ফার্স্ট ইনভেস্টর? এটা আমাদের ফার্স্ট ইনভেস্টর। আগেরগুলো যেটা ছিল ওগুলো সব স্পন্সর, কোনো ইকুইটি নেই। ওকে, এবার ফার্স্ট ইকুইটি দিলা, রাইট। ইকুইটি দিলা কেন? ইকুইটি দিলাম বিকজ আমরা দেখলাম যে আমাদের গত বছরের রেভিনিউ থেকে এই বছরের রেভিনিউ 8 গুণ গ্রো করছে। আমরা এখন মাসে প্রায় 3 কোটির মতো রেভিনিউ আসতেছে, যেটা আমাদের গত বছরে ছিল বছরে 3 কোটি। রবি থেকে 1 কোটি, বাকি সব কিছু মিলায় আরও 2 কোটির মতো, রাইট। প্যান্ডেমিকের পরে আমরা একটা বই লঞ্চ করি। প্যান্ডেমিকের সময় আমি আমার লাইফে 3বার, একটা ইন্টারেস্টিং হন, আমি লাইফে 3বার ব্রোক হয়েছি কমপ্লিটলি, 0 টাকা একদম। সো তার মধ্যে সেকেন্ড টাইম ব্রোক হয়েছিল গত বছর প্যান্ডেমিকের পরে। আচ্ছা, কারণ আমাদের সবগুলোর টাকা আসতো কোত্থেকে, বড় বড় এমএনসি স্পন্সরশিপের টাকা দিত, এবং আমাদের বিলিং সাইকেল ছিল কোয়ার্টারলি। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বিল সাবমিট করতাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের টাকা আসতো। আমরা অলওয়েজ 3 মাসের টাকা হাতে রেখে কাজ করতাম। মার্চে যে লকডাউন আসলো, সব কিছু বন্ধ। সো মার্চের বিলটা তো এপ্রিলে জমা দেয়, এপ্রিলে জমা দিতাম, কোম্পানি বন্ধ, কেউ টাকা ডিসবার্স করতে পারতেছে না। মে লকডাউন, জুন লকডাউন, আমাদের 2 মাসের টাকা ছিল, এপ্রিল গেছে, মে গেছে, আমাদের কোনো টাকা নেই, লিটারেলি 0। জুন মাসে বেতন দিতে পারবো না, আই ওয়াজ ডাউন টু 0। সো মে মাসে, জুন মাসের বেতনটা দিচ্ছি, আমার পার্সোনাল যত ইনকাম ছিল সবার কাছ থেকে টাকা নিয়ে তুলে যেটা হয় বেতন দিছি। জুলাই মাসে বেতন দেওয়ার কিছু নেই, আমার বাবার কাছ থেকে লোন নিছি। ইট ওয়াজ ভেরি এম্বারেসিং। কিরকম টাকা লাগতো তখন বেতন দিতে? ওই আমলে আমাদের পার মান্থে বেতনের ছিল কত, 30-35 লাখ। সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, কারণ বেতন বাদেও আমরা জীবনে বেতনে ডিফল্ট করি নাই। আমাদের রুল হলো 30 তারিখের আগে দিয়ে দেয়া, 2-1টা মাসে হয়তো পরের কয়েকদিন পরে গেছে, বাট এটা আমি মেনটেন করার চেষ্টা করি। তখন একটা খুব বাজে অবস্থা হয়েছে, অ্যান্ড বাবার কাছে লোন নিয়েছেন। বাবার বেসিক্যালি যেটা হয়, বাবার তো অ্যাসেটের মধ্যে জিনিসপত্র আছে, বাট আব্বুর ফিক্সড ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট ভেঙে আমাকে টাকা দিছে। সো তারপরের মাসে তো আর কারো কাছ থেকে নেওয়ারও নাই, কী করবো। সো গত বছর ব্রোক ছিলাম, তো তখন আমরা প্ল্যান করলাম, আচ্ছা লেটস ডু ওয়ান থিং, আমরা দেখি, আমরা একটা বই লঞ্চ করি, দেখি মানুষজন টাকা দেয় কিনা, বিকজ ইটস অ্যাবাউট সার্ভাইভিং। তো আমরা ঘরে বসে স্পোকেন ইংলিশের বইটা লঞ্চ করি 75 টাকা দিয়ে, ইবুক ডাউনলোড করতে পারে, যে ইচ্ছা ডাউনলোড করো, পাইরেসি করো, যা ইচ্ছা তাই করো, আমরা কিছু ভাই দেখি।
অ্যান্ড ওই বইটা 1 লাখের বেশি বার মানুষজন ডাউনলোড করছেন, টাকা দিচ্ছে 1 লাখের বেশি বার ডাউনলোড করছে, 75 টাকা, 75 লাখ টাকা। অ্যান্ড 2 মাসে বেতন চলে আসছে একটা বই থেকে। আই লাইক ওয়াও, রাইট? ওকে, সো এটা তো আগে জানতাম না। থ্যাংক ইউ আল্লাহ, আমাদেরকে বাঁচাইছে। ফার্স্ট অফ অল আল্লাহকে যে বাঁচাইছে। তা আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু এটা হয়েছে, লেটস ডু আ কোর্স। সেকেন্ড, ঘরে বসে স্পোকেন ইংলিশ বইটা বেরোচ্ছে, এটা একটা কোর্স বাইর করছি। কোর্সে এখন 1 লাখ এনরোলমেন্ট ক্রস করছে, অ্যান্ড ওটার প্রাইস ছিল 450। সো ইউ ক্যান মাল্টিপ্লাই অ্যান্ড গেট দ্য অ্যামাউন্ট, 5 কোটি, 5.5 5.5 কোটি। সো একটা কোর্স, আই ওয়াজ লাইক ওকে, অ্যান্ড পিপল ওয়ার লাভিং ইট। ওটা তো ফার্স্ট কোর্স ছিল না, ওটাই ফার্স্ট কোর্স না, পেইড কোর্স ছিল। ফার্স্ট পেইড কোর্স তো আগে অনেক ছিল, আমাদের যেমন 25,000 ভিডিও ছিল সব ফ্রি, আমাদের কখনো পেইড কিছু করি নাই, এটা প্রথম একটা পেইড কন্টেন্ট ছিল। ওকে, সো ফার্স্ট এর পেইডটাই 5 কোটি টাকার বিক্রি হয়েছে হ্যাঁ আমাদের এখন পর্যন্ত, টিল ডেট আর কি। হ্যাঁ, সো ফার্স্ট পেইড বইটা 1 লাখ, এটাও 1 লাখ ক্রস করছে, অ্যান্ড পিপল ওয়ার লাভিং ইট। আমার যেখানে স্পোকেন ইংলিশে কন্টেন্ট যায় মানুষজন পছন্দ করতেছে। এমন হয়েছে যে আমাদেরকে যত নিউজ আউটলেট আছে, মিডিয়া আউটলেট আছে, ওরা বলছে আমাদের ভিডিও শেয়ার করবে। আমাদের এনটিভির সাথে পার্টনারশিপ করা হয়েছিল, ওখানে যেমন মুনজেনের ভিডিওগুলো যাইতো, প্রথম আলোতে যাইতো, রাইট? অ্যান্ড প্রতিটা ভিডিওতে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউ হতো। আই লাইক ওয়াও, অ্যান্ড মানুষজন হ্যাপিলি টাকা দিচ্ছে। অ্যান্ড আমরা সার্ভে করছি যে ভাই আপনি টাকা দিচ্ছেন মানে হাউ ডু ইউ ফিল? অ্যান্ড লোকজন বলছে আপনাদের কোর্সের দাম অনেক কম। তখন আমরাও প্যারা খাই, তুমিও তো লাস্ট দিন না বলতে 450 টাকায় আমার এটা এত সস্তা কেন? হ্যাঁ, ওয়াও, মানুষজন টাকা দিতে প্যারা খাচ্ছে না, হ্যাঁ, এটা তো জানতাম না। তাহলে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার মাথায় আসলো যে এইটাই তো কর, বিকজ কোম্পানি আমাকে টাকা দিতে পারতেছে না, আমি যদি নিজেই টাকা দিয়ে ব্যবস্থা করতে পারি, এই কোর্সের টাকা দিয়ে আমি আরও 50,000 ভিডিও বানাতে পারি। আই ডোন্ট নিড আ স্পন্সর, ডান। সো তখন আমি বললাম ঠিক আছে, ফরগেট অল দ্য স্পন্সার্স, 5 লাখ 10 লাখ টাকার যে স্পন্সরগুলো ছিল সব বাদ, এখানে ফোকাস করার দরকার নেই, কোর্সে ফোকাস করো, লেটস মেক মানি বাই আওয়ার সেলস। আমরা নিজেরা সাস্টেনেবল হই, কারণ আমরা যদি সাস্টেনেবল হই আমরা নিজেদেরকে ফান্ড করতে পারবো, আরও বেশি মানুষকে রিচ আউট করতে পারবো। বিকজ আমাদের 100 জন মানুষের কিন্তু 100 জনকে মনিটাইজ করা লাগে না, 5 জনকে মনিটাইজ করা লাগে, তাহলে তুমি 100 জনকে ফ্রিতে সার্ভ করতে পারো। তারপর আস্তে আস্তে অন্যান্য কোর্স লঞ্চ করা শুরু করলাম। ইট ওয়াজ ডুইং রিলি ওয়েল। ঘরে বসে স্পোকেন ইংলিশের মতো এত বড় না, বাট ভালোই করতেছে। তারপরে যেটা হলো যে এই বছরের শুরুতে 2021-এর শুরু ফেব্রুয়ারিতে সরকার শর্ট সিলেবাস ঘোষণা করলো। সো আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করলাম যে শর্ট সিলেবাসের পুরো এইচএসসিটা আমরা কাভার করে দিব। অ্যান্ড প্রাইস কত? 1200 টাকা। আমি ইমাজিন 1200 টাকায় পুরো এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে দিব। আমার মনে হয় 400-500 ক্লাস নিছি লাইভে। আমরা সব স্টাডি ম্যাটেরিয়াল দিছি, নোটস দিছি, পিডিএফ দিছি, এক্সাম দিছি, সব কিছু। অ্যান্ড খুবই অবাক করে এখানে 17,000 মানুষ এনরোল করলো 1 মাসে। 1200 সো মাল্টিপ্লাই। সো আমরা দেখলাম ওয়াও। অ্যান্ড যারা আসছে তারা সবাই বলছে ভাইয়া খুব ভালো, আমরা কখনো এইচএসসি পরীক্ষাতে প্রতি মাসে একটা সাবজেক্টে 1200 টাকা দেওয়া লাগে, সেখানে পুরো এইচএসসি সব সাবজেক্ট 1200 টাকায় শেষ। পিপল ওয়ার লাভিং ইট। অ্যান্ড তখন আমরা বললাম আচ্ছা তাহলে এসএসসি শর্ট সিলেবাসের জন্য করি। আচ্ছা তখন আচ্ছা বিসিএস এর জন্য করি, আচ্ছা তাহলে ব্যাংক জবসের জন্য করি, ওকে তাহলে অ্যাডমিশনের জন্য করি, অ্যাডমিশনের জন্য করি। তো আস্তে আস্তে আমরা আমাদের কন্টেন্ট কোয়ালিটি বেটার করার চেষ্টা করলাম, কারণ ফ্রি তো অলরেডি আসেই, অন টপ অফ ইট আরও বেটার সার্ভিস করে কম্প্রিহেন্সিভ করে কোর্সগুলো লঞ্চ করা শুরু করলাম। অ্যান্ড পিপল আর লাভিং ইট। অ্যান্ড তখন মনে হলো যে ওকে আমাদের এটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এমন কিছু জিনিসপত্র দরকার যেই জিনিসটা আমাদের এই টাকা দিয়ে রোল করে বের করা পসিবল না। যেমন আমরা আমাদের লাইভ ক্লাসগুলো নিতাম ফেসবুকে, এখন লোকজন এনরোল করতো অ্যাপে, কুইজ দিত অ্যাপে, রিসোর্স নিত অ্যাপে, লাইভ ক্লাসের জন্য বলতাম লিঙ্ক দিতে ভাই এই গ্রুপে ঢুকে লাইভ করেন। সো এই প্রসেসটা খুবই বাংলা প্রসেস ছিল। বাট আমি যদি ওদেরকে অ্যাপে লাইভ করাইতে চাই, পুরো লাইভ স্ট্রিমিংয়ের সার্ভার কস্টটাকে আমাদের দিতে হবে, ব্যান্ডউইথ নিতে পারতাম না, পুরো ব্যান্ডউইথ এটা আমরা নিতে পারতাম, এত টাকা খরচ করতে পারবো না। আর ওই টাকা যদি আবার খরচ করতে চাও ইউ নিড ইনভেস্টমেন্টস, সো ওইটা আমরা নিতে পারতাম না। সো তখন বললাম ওকে এইটা তো নেওয়া পসিবল না, বাট আমরা এটাও বুঝতেছি যে ফেসবুকে লাইভ করাটা সাস্টেনেবল না, অ্যাপে আসাটা ইজ মাচ বেটার। বাট অ্যাপে আসা যেটা হয় শুরুর দিকে তোমাকে একটা বিশাল একটা ক্যাপেক্সের ইনভলভমেন্ট আছে প্রতিটা স্ট্রিমিংয়ে। যেমন আমাদের হিসাব যদি বলি, একটা স্টুডেন্ট একটা ক্লাস যদি ফেসবুকে করে সার্ভার কস্ট 0, সেম স্টুডেন্ট ওই লাইভ ক্লাসটা যদি আমাদের অ্যাপে করে সার্ভার কস্ট পার স্টুডেন্ট 9 টাকা। 9 টাকা যদি 1 ঘন্টা পুরো স্ট্রিম করে। এখন আমাদের একটা ক্লাস হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, মাঝে 2 ঘন্টা, বাট ধরে না 1 ঘন্টা রাফলি, রাইট? 17,000-এর মধ্যে লাইভে থাকে হলো 7,000, 6,000, 5,000 এরকম স্টুডেন্ট অ্যাট আ গো। ধরে নেই যে 5,000 মানুষ টানা লাইভটা করলো, ওখানে 1 লাখ টাকা শেষ আমাদের। হ্যাঁ, যদি 10 টাকা করে 50,000 টাকা শেষ। সো একটা
একটা লাইভে, ক্যান ইউ ইম্যাজিন? সো আমার 5-6টা লাইভ 2.5 কোটি টাকা শেষ, আর যেটা আমি ফেসবুকে করলে একটা পয়সাও লাগতেছে না। বাট সুনার অর লেটার আমাদের এটা করতে হবে, সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। সো তখন থেকে আমরা ইনভেস্টার খোঁজা শুরু করি। যখন ইনভেস্টর খুঁজতেছো তখন কোম্পানি তো অলরেডি প্রফিটেবল, আমাদের ইবিটটা তখন 25% প্লাস। নাইস, ইবিটটা মানে ট্যাক্স ব্যাটের আগে ইয়েটা 25% ইজ গুড, কোম্পানি ইজ রানিং ওয়েল। ওকে, হ্যাঁ, তারপর ইনভেস্টর খোঁজা শুরু তারপর ইনভেস্টার খোঁজা শুরু করলাম। ইনভেস্টর কিভাবে খুঁজে? আচ্ছা, সো আমাদের প্ল্যান ছিল হলো ইন্টারন্যাশনাল ইনভেস্টর খোঁজা, বিকজ আমাদের টার্গেট ছিল হলো 2 মিলিয়ন রেজ করা, 2 মিলিয়ন 17 কোটি টাকা। বিকজ আমরা দেখতেছিলাম, যেটা বললাম যে ওই 2.5 কোটি টাকা তো একটা কোর্সে চলে 2 যাচ্ছে। মিলিয়ন রেজ করা না 2 মিলিয়ন ভ্যালুয়েশন? না, ভ্যালুয়েশন রেজ করা। আমাদের টার্গেট ছিল হলো 20 মিলিয়নে 2 মিলিয়ন রেজ করা। বুঝতে পারছি। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো 20 মিলিয়ন মানে 170 কোটিতে। সো মানে কি 10% বিক্রি হ্যাঁ, করতেছো? 10% বিক্রি করার প্ল্যান ছিল। 170 crore ভ্যালুয়েশনে 10% দিয়ে 17 কোটি টাকা নেওয়ার প্ল্যান ছিল। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো তখন আমরা দেখলাম যে লোকালি এটা পসিবল না, কারণ লোকাল ইনভেস্টরদের চেক সাইজ বলে এটাকে, যে টিকিট সাইজ বা চেক সাইজ, যে কত টাকা চেক দেয়। সো যেটা দেয় যে 50 লাখ, 1 কোটি, ম্যাক্স গেলে 2-3 কোটি দেয়, বাট এর বেশি অ্যামাউন্ট এক থোকে দেয় না। আচ্ছা, সো আমাদের মান্থলি রেভিনিউ তখন 2.5-3 কোটি হয়ে গেছে। সো আমরা একটা 2 কোটি টাকা বা 2.5 কোটি টাকা রেভিনিউ একটা ইনভেস্টমেন্ট আসে, খুব একটা কোনো লাভ নাই। সো তখন আমরা দেখলাম ইন্টারন্যাশনাল ইনভেস্টর দেখা লাগবে, এটা মানে খুবই সোজা হিসাব। এখন ইন্টারন্যাশনাল ইনভেস্টরের মধ্যে আমরা একটা লিস্ট করলাম যে কারা কারা সাউথ ইস্ট এশিয়াতে ইনভেস্ট করছে বা করার চিন্তা করতেছে। অনেকেই করছে, আর অনেকগুলো ফান্ড চিন্তা করতেছে। সো খালি বাংলাদেশ ধরলে তো কিছুই পাবো না, সাউথ ইস্ট এশিয়া ধরতাম। সাউথ ইস্ট এশিয়া কারা কারা করতেছে, সো উই গট আ হিউজ লিস্ট করার পর আমরা প্রায়োরিটি করলাম যে আচ্ছা কোনগুলো হইলে বেস্ট হয়। সো বেস্টগুলোকে আমরা করলাম যে এটা হলে বেস্ট হয়, বেসড অন আ লট অফ ভ্যারিয়েবলস, যে ওরা সাউথ ইস্ট এশিয়াতে বেশি ইনভেস্ট করছে, এর থেকে ইনভেস্ট করছে কিনা, ফান্ড সাইজ কত, এক একটা টিকিট সাইজ কত, একবারে দেয় কি একবারে দেয় না, সাপোর্টিং এলিমেন্টস আছে কিনা, নাকি জাস্ট স্মার্ট মানি না ডাম মানি, মানে আরও হেল্প করবে নাকি হেল্প করবে না, ওরা বেশি প্রায়োরিটাইজ করলাম। সো আমাদের 1 নম্বর প্রায়োরিটি ছিল হলো সেকোয়া ইজ দ্য বিগেস্ট ইনভেস্টার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। লাইক অ্যাপলে ওদের ইনভেস্টমেন্ট আছে, গুগলে ওদের ইনভেস্টমেন্ট আছে, আর ইন্ডিয়ান এডটেক জায়ান্ট যদি বলি, ওয়ার্ল্ডের বিগেস্ট এডটেক বাইজুসে ওদের ইনভেস্টমেন্ট আছে, আনএকাডেমিতে আছে, অ্যান্ড ইন্ডিয়াতে ওদের আছে, সেকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া আছে, অ্যান্ড বাংলাদেশে এখন রাইট নাও দ্য বিগেস্ট স্টার্ট আপ শপ আপে ওদের বাংলাদেশে একমাত্র কোম্পানি যা সেকোয়ার ইনভেস্টমেন্ট পাইছে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টার্গেট, অ্যান্ড দেয়ার আর ফিউ মোর। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা হয় প্রোটোকল করে আমরা সবাইকে সুন্দর করে পিচডেক করে সবাইকে পাঠাইলাম। সো অনেকের কোহর্ট চলে, অ্যাপ্লিকেশন প্রসেসে অনেকে পাঠাইতে হয়, সবাইকে পাঠালাম। সবাইকে একটা ইন্ট্রোডাকশন নেওয়ার চেষ্টা করলাম, বিকজ একবার পাঠালে সবসময় দেখে না যে কেউ যদি চিনে আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দেয়, বিকজ দ্য টার্গেট অফ দ্য পিচ ডেক ইজ টু গেট টু আ মিটিং। পিচ ডেক দিলে যে টাকা চলে আসবে তা না, পিচ ডেক দিব, দিয়ে ওরা ইন্টারেস্টেড হবে টু হ্যাভ আ মিটিং। সো ফার্স্ট টার্গেট টু হ্যাভ আ মিটিং উইথ দেম। তো তারপরে ভালো কথা, কয়েকজন মিটিং দিল, কয়েকজন দিল না, অ্যাজ ইউজুয়াল সেম রিজেকশন। সো তারপরে কয়েকটা মিটিং পাইলাম। তো মিটিংয়ে তারপর পিচ করলাম, পিচ করার পরে আবার ফলো আপ শুরু হলো। সো অনেকজনের সাথে ফলো আপ লুপ শুরু হলো। সেটা আমার শুরু হয়েছিল 2020 সালের ডিসেম্বরের দিকে, নভেম্বর-ডিসেম্বরের দিকে শুরু হয়েছে কনভারসেশন। অ্যান্ড দেন ফাইনালি এই কনভারসেশন চলতে চলতে অনেকগুলোর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা সেকোয়ার কাছ থেকে ফান্ডিংটা পাইছি। সো দ্যাটস দ্য ফার্স্ট রাউন্ড। আমরা এটা ক্লোজ করছি হলো মানে পুরো করে ওরা আমাদেরকে জানাইছে হলো জুলাই-অগাস্টের দিকে, যে টার্মশিট পাঠাইছে আর কি। টার্মশিট হলো যে একটা বেসিক, যে অ্যাগ্রিমেন্টের আগে যে এই টার্মগুলো লেখা থাকে একটা টার্মশিটে। অ্যান্ড ফাইনালি আমরা ক্লোজ করলাম হলো এই নভেম্বরে ইয়েটা। সো ইটস আ লং প্রসেস, আর যেহেতু বাংলাদেশের কোম্পানি এই জন্য একটু টাইমটা বেশি লাগে, কারণ বাংলাদেশের কোম্পানিকে যেটা করতে হয় যে তোমাকে ওরা ডিরেক্টলি বাংলাদেশে টাকা দেয় না, ওরা যেটা করে সিঙ্গাপুরে ওদের জন্য ইজিয়ার হয়। সো আমাদেরকে একটা সিঙ্গাপুরে একটা কোম্পানি খুলতে হয়েছে। সো 10 মিনিট স্কুলের প্যারেন্ট কোম্পানি এখন সিঙ্গাপুরে। সো সিঙ্গাপুরের কোম্পানিটা আবার বাংলাদেশের লোকাল যে 10 মিনিট স্কুলটাকে আছে এটাকে পুরোপুরি অ্যাকোয়ার করে নিছে। অ্যাকোয়ার করে নেওয়ার পরে এখন ওই সিঙ্গাপুরের কোম্পানিতে সেকোয়া টাকা পাঠাইছে, এন্ড ওখান থেকে ইকুইটি নিচ্ছে। বুঝতে পারছি। সিঙ্গাপুরের প্যারেন্ট কোম্পানির নাম কি সেম নাকি তোমরা মেটা ডট ইনক টাইপ কিছু? না, ওরা হলো 10ms টেক পিটি। সো 10 মিনিট স্কুল পাই নাই। আর ওরা মেইনলি ঝামেলা হয় হলো স্কুল নামটা দেয় না।
আচ্ছা আমরা ইভেন বাংলাদেশেও কিন্তু আমরা 10 মিনিট স্কুল নামে সোল প্রোপ্রাইটরশিপ ছিল, যেটা আমার 2015 সালে যখন আরজেসি থেকে রেজিস্টার করছি অ্যাজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা কিন্তু 10MS লিমিটেড নামে রেজিস্টার। তার কারণ হলো বলছে 10 মিনিট স্কুল না, স্কুল তো দেওয়া যাবে না, কারণ স্কুল তো ওই যে স্কুলের ওই কারণে আমরা অনেক রিকোয়েস্ট করছি, দেয় নাই। তারপরে আমরা বলছি 10MS লিমিটেড। তারপর জি স্যার 10MS মানে কি? 10 মিনিট স্কুল, না 10MS এর কোনো মানে নেই, 10MS পরে পাইছি আর কি। এই তো নাইস। সো আমরা যদি একদম পুরাটা সামারাইজ করে নিয়ে আসি, একদম ছোট ছোট কিছু ক্লিপ, এগুলো ফেসবুকে ভাইরাল, হ্যাঁ আচ্ছা ওকে, ফেসবুকে ভাইরাল হওয়ার ক্লিপ। 2021 সালে বেস্ট মান্থে 10MS এর রেভিনিউ কত ছিল, আর ওয়ার্স্ট মান্থে কত? বেস্ট মান্থে 3 বেস্ট মাসে হলো 3 আর ওয়ার্স্ট মাসে হলো 1.5 কোটি, ওয়ার্স্ট মাসে, বেস্ট মাসে 3 কোটি। তুমি কি এখন 10MS থেকে স্যালারি নাও? হ্যাঁ নেই। বলতে পারবা কত নাও? অ্যারাউন্ড এক্সাক্ট অ্যামাউন্ট তো বলতে পারবো না, 2 লাখের আশপাশে। 2 লাখের। তুমি তোমার টাকা দিয়ে কি করো? আমার পার্টিকুলার তুমি যখন ভাবতেছো যে আর কিছু জিজ্ঞেস করো, না আমার ওরকম করি না। আমার খুব ইন্টারেস্টিং, আমার টাকা যায় তো 10MS এর ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের সব এমপ্লয়ি স্যালারি অ্যাকাউন্ট আছে, সো আমিও অ্যাজ অ্যান এমপ্লয়ি এই বছর থেকে না গত বছর থেকে আমার স্যালারি আসা শুরু করছে, তার আগে পর্যন্ত স্যালারি ছিল না। সো ফার যেটা হয়েছে, আমি আমার কার্ডই পাই নাই। আচ্ছা, তোমার এটিএম কার্ডে, হ্যাঁ ওইটা হয় নাই, কোম্পানির কার্ডটা আমার কাছে থাকে। পার্সোনালটা আমি কোনো এক কারণে হয় নাই, অ্যান্ড করা হয় না, লকডাউনের কারণে আটকাই গেছে। ভালো কথা। সো আমার যা টাকা ছিল 1 বছরে পুরো টাকাটা জমা আছে। আমি তোমাকে রিমেম্বার বলছিলাম যে আমি লাইফে 3বার ব্রোক হয়েছি, তার মধ্যে একবার ব্রোক ছিলাম এই যে মাসখানেক আগে, রাইট? সো অ্যাগেন এই যে ইনভেস্টমেন্টের ঠিক আগে আমরা একটু র্যাম্প আপ করছি, বাট টাকা আসে নাই ওই টাইমটাতে। সো যেটা হয়েছে, আমার ওই অ্যাকাউন্টে যত টাকা ছিল ওই এক্স্যাক্ট অত টাকা 10MS আবার ঢুকে গেছে ক্যাশ ক্রাঞ্চের সময়। সো আই হ্যাভেন্ট গট টু এনজয় 10MS মানি ইয়েট। হোপফুলি লোন, যেহেতু এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা লোন হিসেবে ঢুকছে, লোনটা যখন ব্যাক করবে তখন আই উইল প্রবাবলি গেট টু স্পেন্ড ইট। ওকে, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। লাস্ট প্রশ্ন সেটা হইলো, এই ব্যাপারটা কেমন লাগে যে তুমি বাংলাদেশের সবচেয়ে বড় এডটেক কোম্পানি চালাচ্ছ? অনেক বেশ, মানে আমি জানি না তোমাকে ডিউ ক্রেডিট দেয় নাকি, আমার সবসময় মনে হয় মানুষ আমাকে ডিউ ক্রেডিট দেয় না, বাট আসলে অনেক দেয়, তারপরে আমার মনে হয় দেয় না। আমি জানি না তোমার মনে হয় নাকি, বাট দেওয়া উচিত, যা দেয় তার থেকে আর অনেক বেশি দেওয়া উচিত। বাট সব কনসিডারিং এত ছোট বয়সে, বা বয়স অ্যাসপেক্টটা বাদ দিলে, যে এত বড় একটা এডটেক চালাচ্ছ, এতগুলো মানুষ কাজ করতেছে, ফান্ডিং আসতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, বিশাল ব্যাপার, 3 কোটি 2 কোটি, কোটি ছাড়া কথাই নেই। কেমন লাগে? আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমার টিচার যে সত্তাটা আছে বা টিচিং যে ক্যাপাসিটিটা আছে, এই ক্যাপাসিটিটা বা এই সত্তাটা আমার অন্টারপ্রেনার বা উদ্যোক্তা সত্তা বা এটার থেকে একটু বড়। আমার কাছে মনে হয় এটা বড়, আমি জানি না, আর আমার মনে হয় পাবলিক পারসেপশনও সেটা। আমি যদি বলি যে মানুষ আমাকে কী হিসেবে চেনে, আমার টিচার হিসেবে চিনে, আমি কিন্তু অন্টারপ্রেনার হিসেবে কেউ সেলিব্রেট করে না। মানে সেলিব্রিটি তখন হয় যখন মানুষ তাকে সেলিব্রেট করে, আর মানুষ তখনই মানুষকে সেলিব্রেট করে যখন মানুষ কিছুটা করে। সো সেলিব্রেশনের তো একটা কিছু লাগে, উপমা লাগে বা কোনো একটা রিজন লাগে। সো আমার কাছে মনে হয় রিজনটা আমার হলো পড়ানো। সো কেউ কিন্তু আমাকে উদ্যোক্তা হিসেবে বা অন্টারপ্রেনার, আচ্ছা সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, আমি আসলেও করি, এন্ড না করার কিছু নাই। মানে যদি তুমি পুরো উদ্যোক্তা অ্যাসপেক্টটা বাদ রাখো, আমি যদি ধরে নিই তোমার চেহারা কেউ কখনো দেখেই নাই, হ্যাঁ, তারপরেও তুমি 10MS বানাইছো, তারপরেও 10MS এত বড় হইছে, এত রেভিনিউ জেনারেট করতেছে, বুঝছো তো? মানে ওই টিচিং অ্যাসপেক্টটা যেটা হয় যে ওভার শ্যাডো করে, সো ওইটা হওয়ার কারণে যেটা হয়েছে, আমি না ওই অ্যাঙ্গেল থেকে আমি নিজেও চিন্তা করি না। অ্যান্ড তুমি যদি আমার পেজ দেখো, আইমান সাদিক পেজটা 10MS এর বাদে, আমি চেষ্টা করি যে এটাও একটা সমস্যা ছিল আগে, যে 10MS সব কিছুতে আমাকে থাকা লাগতো, বিকজ ইট ওয়াজ সো ইন্টারকানেক্টেড, যে 10MS এর একটা স্পন্সর ও ধরেই নিত যে হ্যাঁ আমি তো ভিডিও বানাই দিব, রাইট? বাট এটা যে দুটো আলাদা জিনিস, এটা মানা খুব ডিফিকাল্ট ছিল। সো গত 1.5 বছর ধরে যেমন আমি 9-10 মিনিটস করি, মানে ওই ডিরেক্টলি ভিডিও করা বা এটা থেকে আলাদা। তুমি যদি আমার পেজটা দেখো, আইমান সাদিক, ওইখানে কিন্তু না মানে 10MS নিয়ে কোনো কথাই নেই, নাথিংস দেয়ার। তুমি কোনো 10MS কোনো কিছু দেখবাও না, কিছু দেখবো না, আমি বিভিন্ন টপিকে পড়াচ্ছি, যাচ্ছে এটাই করতে পারো, এটাই করতে পারো, সেটা সেই করতে পারো। সো ওই হিসেবে যদি দেখি, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে যদি দেখি, ফেসবুকে হলো আমার সব থেকে বড় যে একটা মিডিয়ামটা, অ্যারাউন্ড 53 লাখ মানুষ আছে, ওরা কিন্তু সবাই আমাকে চিনে টিচার হিসেবে। সো উদ্যোক্তার ওই এটা না মানে কখনো হাইলাইটেডই হয় নাই, আমিও হাইলাইট করি নাই। সো ওই পার্টটাতে এই জন্যে আমার মনে হয় যে ওই মানুষ ওই যে সেলিব্রেট করার কিছু পায় নাই। সো আমি মানুষকে দোষ দিব না, আমার নিজের কাছে ওই জিনিসটা মানে আই উইল টেক দ্য ব্লেম অন মি আর কি, যেটা নিয়ে কথা হয় না। আর কথা না বলার একটা রিজনও আছে। নাও দ্যাট আই
ওয়ার্ক ইন দ্য ফিল্ড আমি তো দেখি যে নাম্বারটা কত, রাইট? সো বাংলাদেশে আসলে স্টার্ট আপের মানুষজনের সংখ্যাটা কিন্তু এখনো অত গ্রো করে নাই। সো আমি দিন রাফসানকে বলতেছিলাম, রাফসানকে বলছে, হ্যাঁ রাফসানকে বলছে, আরও একজন বলছে যে ভাই আপনি যেমন ফান্ড রেজিং, যেহেতু আমার ফান্ড রেজ করছি, আমি বলছি, আপনি ফান্ড রেজিং নিয়ে কেন কথা বলেন না? আমি ওকে বললাম যে দেখো বাংলাদেশে স্টার্ট আপ আছে 1000, রাইট? ফান্ড রেজ করতে চায় মেবি 100, ইন্টারন্যাশনালি মেবি করতে চায় 50 জন। এখন চিন্তা করো ওদের জন্য কন্টেন্ট বানায় তো লাভ নাই, রাইট? অ্যান্ড আমার চ্যানেলে দিয়ে লাভ নেই, মানে লাভ আছে অফকোর্স, উই ক্যান প্রবলি হ্যাভ আ রাউন্ড টেবল মিটিং, একটা ক্লোজ ইনডোর সেশন যেটা দরকার আছে, বাট আমার পেজ থেকে দেওয়ার দরকার নেই, যেখানে 50 লাখ মানুষ আছে। ওরা দেখে বলবে যে কী বলতেছে এটা, ইনভেস্টার কোর্টিং মানে কি, টিকিট সাইজ কি, সব মিসব কী বলতেছে। ওই জন্য ওইটা নিয়ে কখনো কথাও বলা হয় না, এই জন্য বলতে পারবো না, মানে বুঝছো তো প্রবলেমটা, সো ম্যাচ করে না এই জিনিসটা। ইয়া, আর তেমন কিছু জিজ্ঞেস করার নাই আমান, থ্যাঙ্কস এত টাইম দেওয়ার জন্য। মাই অ্যাবসলিউট প্লেজার। স্কেজুয়াল লাস্ট একটা কাজ করবো, এখানে তাকে একটু সাবস্ক্রাইব করতে বলো সবাই। প্লিজ প্লিজ, খালিদ ফারহান ইজ দি ম্যান। আমি কিন্তু কেটে ভিডিও অ্যাড চালাই। সো প্লিজ ওয়াচ হিজ কন্টেন্ট, ইজ ডুইং আ গ্রেট জব, অ্যান্ড আমি হোল হার্টেডলি বিলিভ করি যে মানুষের যদি সদিচ্ছা থাকে ব্যবসাও করতে পারে, অ্যান্ড যে কোনো একটা উপায়ে টাকা ইনকামও করতে পারে। কাজটা অনেক সহজ এবং ওর কন্টেন্টগুলো খুবই সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করে। প্লিজ ওয়াচ হিজ কন্টেন্ট অ্যান্ড ট্রাই টু মেক সামথিং ফর ইয়োর সেলফ। Yes, perfect. Thanks.